এগুলোর মধ্যে কোনটা পসিবল কোনটা পসিবল নয় বলো। দেখেছো? হ্যালো, কোশ্চেনটাকে বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, এটা এখানে পসিবল নয়। হ্যাঁ স্যার, কারণ n তো 0 হবে বলে। এর একদম ফার্স্ট কথা যে জিরো হবে না, এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। এবারে চলে আসছি এটা, এখানে n ইকুয়াল টু 1 আছে, হয়েছে? এটা পসিবল হবে না, এল এর ভ্যালু 1 লেস হবে, একটা কম হবে। আর লাস্ট চলে আসছে এই যে কোথায় যেন 5 নম্বর, এখানে ইকুয়াল আছে, হবে না। আচ্ছা 6 নম্বরটা ঠিক আছে না ভুল আছে বলো তো? কিন্তু তো পর দেখেই বোঝা যাচ্ছে। 6 নম্বরটা বলো। ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে দেব। তাহলে বলো তো এটা অ্যাকচুয়ালি কোন সাবসেট, মানে যে n ইকাল টু 3 l ইকাল টু 1 হলে কোন সাবসেটটাকে বোঝাচ্ছে? কোন সাবসেটটা বোঝাচ্ছে এটা? এল এর জন্য এসপিডিএফ কি হয়? S0 P1 আর D2, এটা 3P হবে। 3p সাবসেল, হ্যাঁ, মানে উপকক্ষ, বাংলা যাকে বলা হচ্ছে উপকক্ষ। আর সেরকম এইখানে কয়েকটা বলে দাও তাহলে। যে n ইকাল টু 1, l ইকাল টু আছে 0, কত হবে ওটা? 1S। এটা হয়ে যাবে 1s। এরপরটা n ইকাল টু 3 l ইকাল টু 1, এটা তো 3p করলাম। এরপর দেখো n ইকাল টু 4 l ইকাল টু 2, এটা কি হবে? 4D। 4 করা আছে। আর এটা হচ্ছে D স্যার। 4, এটা তো 4 আর l ইকাল টু 3, দেন 4f হলো। এই টাইপের পরে আর কি পড়া উচিত? কোয়ান্টাম নাম্বার চলে এলাম, এটা করলাম। ও রাইট, দুটো ইলেকট্রনিক কনফিগারেশন করো।
এইগুলো পড়ে আসছে। ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ, এদের ইলেকট্রনিক কনফিগারেশন করো। তাহলে জেড জানো ক্রোমিয়ামের কত? ক্রোমিয়াম, 24 হুম 24 24 ম্যাঙ্গানিজের 25 আর কপারের করবে 29। এই তিনজনের 10 10 10 16 17 18 19 20 21 22 23 24 16 17 18 19 20 21 22 স্যার ক্রোমিয়ামের শেষে হবে 3d5 4s1 আর 3d5 4s1 ম্যাঙ্গানিজের 3d5 4s2। আচ্ছা, এটা 1 করে করতে পারো, 1 2 করে। আমি জাস্ট এমনি এ করে দিচ্ছি, মানে অ্যাজ এ আর্গন। আর্গন আর হচ্ছে স্যার 4s1 আসলে 3d। শুনুন, আর্গন 18 হওয়ার পরে বাদ দিয়ে দিবে 18টা, তোমার থাকবে হচ্ছে 6খানা, বুঝছে? এই 6টা থাকার পরে তোমার এখানে বাকি আছে কে, অ্যাজ এ 4s, তারপরে 3d। দেখো তোমরা এবারে একটা ঝামেলা কি দেখবে, যে পিরিয়ডিক টেবিল যখন দেখতে হবে, পিরিয়ডিক টেবিলে এরকম করে লেখা থাকে, পিরিয়ডিক টেবিল 18 থাকে, দেন তারপর 3d, দেন 4s থাকে, এরকম থাকে পিরিয়ড। বলছে এটা তো অ্যাকচুয়ালি ওইভাবে হবে, 3dটা ভেতরে আছে, 4sটা বাইরে আছে, যখন তুমি স্ক্রিনিং এফেক্ট করতে গেলে বলা হয়েছে। কিন্তু ইলেকট্রনটা কিভাবে ফিল আপ হবে, ইলেকট্রনটা কিভাবে ফিল আপ হবে বা কোনটা স্টেবল কনফিগারেশন হবে, তার জন্য আগের যে রুলগুলো পড়া হয়েছে, মানে আব্বা প্রিন্সিপাল পড়া হয়েছে, এ প্লাস ওর মধ্যে n+n রুল চলে আসছে, যেগুলো পড়া হয়েছে সেইখান থেকে যেটা আসছে দেখো। তো 4s এ আগে কিন্তু ইলেকট্রন ফিল আপ হবে, 4s এ আগে ইলেকট্রন ফিল আপ হলে কটা দেবো, আমার এখানে ছিল হচ্ছে 6টা। আমি এরকম করে করতে পারতাম, 2 4 করতে পারতাম, আদারওয়াইজ আর একটা কম্বিনেশন করতে পারতাম, 1 আর 5। আমি করে দেখবো কোনটা পসিবল। দেখো এই 1 5 যেটা করলাম, এটাতে দুটোই হাফ ফিল রয়েছে, যে 4s এ দুটোতেই হাফ ফিল। এই 2 আর 4 যেটা করলাম, এখানে একজন কমপ্লিট ফিল হয়েছে, আর এটা একজন আবার কিন্তু কাহিনী হয়নি। বাড়িতে কি টাকায় নড়বে? না স্যার ভুল, আমার মাইকটা অন ছিল। আচ্ছা বাদ দাও, দিয়ে করবে হচ্ছে এটা, বুঝছে? 2 আর 4 এটা তো হবে না, কারণ এখানে একজন ফিল্ড আছে, বাট একজন ইনকমপ্লিট ফিল্ড আছে, তার জন্য ওই কম্বিনেশনটা হবে। এখানে 4s এ 1, 3d তে 5 হয়, বুঝলে? আচ্ছা, এইবারে এটা যখন তুমি দেখবে, এটা তুমি সাজালে, বুঝলে? ঠিক আছে, তোমাকে সাজাতে বলে তুমি এটুকুই করবে। পিরিয়ড টেবিলে গিয়ে সেখানে গুলিয়ে ফেলবে। পিরিয়ড টেবিলে কি করবে না, পিরিয়ড টেবিলে সেম এই জিনিসটাকেই, ভেতরে 3d5 লেখা থাকবে, বাইরে 4s1 লেখা থাকবে, বুঝলে? কেন পরিষ্কার করে জানো, যখন আমরা 3d স্ক্রিনিং করেছি, 3d স্ক্রিনিং এর সময় কিন্তু 5s এই 4s ইলেকট্রনকে নেইনি, কারণ ওটা অ্যাকচুয়ালি ভ্যালেন্স সেল, আউটার সেল আছে। আচ্ছা, এখানে ভ্যালেন্স সেলের ইলেকট্রন বললে কিন্তু 4s এর 1 করবে। আচ্ছা, সির পরে ই দিতে হবে, ভ্যালেন্স। যখন ভ্যালেন্স, তখন কিন্তু তুমি এখানে 1 দেবে, ভ্যালেন্স সেলের ইলেকট্রন কিন্তু 1, বুঝলে? এবার যদি বলে ভ্যালেন্সি, মানে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত হতে পারে, ভ্যালেন্সি। আচ্ছা, ভ্যালেন্স সেল এটা, হ্যাঁ, এটা কি যোজক কক্ষ বলে যেটাকে বাংলায়। আর ভ্যালেন্সি বললে, হ্যাঁ আমি লাগিয়ে রেখে যাচ্ছি না, ভ্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা, বুঝলে? যোজ্যতা বলে তখন এগুলোকে নিয়ে আসবে, মানে 80 বাদ দিয়ে বাকিগুলো যেগুলো আছে। আমি আসছি।
আচ্ছা এইটা একবার ক্লিয়ার করে নাও, যখন ভ্যালেন্স সেল বলবে শুধুমাত্র 4s যে ইলেকট্রনটা আছে ওটাই বলবে। আর ভ্যালেন্সি বললে কি হয় না, তোমার 18টা তো ইনার্ট গ্যাস আছে, এটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো আছে এগুলোকে দিতে পারে। অ্যাকচুয়ালি ক্রোমিয়ামে +6 পর্যন্ত ক্রোমিয়াম হতে পারে, ডাইক্রোমেটের ক্ষেত্রে +6 পর্যন্ত হয়, 6টা ইলেকট্রন ছাড়ে। আর ভ্যালেন্স সেল ইলেকট্রন বললে একটা বলবে। আচ্ছা এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে নর্মাল হবে। কপারের বলো। 3d10 ফ্লোরোসন। মানে অ্যাকচুয়ালি আর্গন থাকলো 18, বুঝছে? পরে ম্যাঙ্গানিজ নর্মাল আছে, ম্যাঙ্গানিজে কোনো ঝামেলা নেই। আচ্ছা এইবারে একটা কোশ্চেন করো। ফার্স্ট বোর কক্ষে বলছি। ফার্স্ট অরবিট বলি। ফার্স্ট বোর অরবিটের এনার্জি মানে বেসিক্যালি হচ্ছে E1টা দেওয়া আছে, E1 ফর এইচ। E1 কত দেওয়া আছে এখানে দাঁড়াও, -2.18 ইন্টু 10⁻⁻18 অ্যাটম ইনভার্স দেওয়া আছে। আচ্ছা এবার তোমাকে বের করতে বলেছে এনার্জি অফ ফিফথ বোর অরবিট। ফিফথ বোর অরবিটে এনার্জি বের করতে বলেছে। এটা কি দিয়ে করবে, পুরো এনার্জির এক্সপ্রেশন লিখবে? স্যার এটা কি সেই যে রিড বার্গের যে কনস্ট্যান্ট দিয়ে যে 1/λ সেখান থেকে? না 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 না, সেগুলো সেগুলো যাবে, সেগুলো যখন দিত তখন তুমি অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করতে। এটা তো এনার্জির এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটাকে জাস্ট করবে ই ভ্যারিজাস না লিখে E1 করে লিখে দিই, বা EN লিখে দিই। EN ইকাল টু হয়ে যাবে E1 যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, এটা E1 এ দেওয়া আছে, E1 থাকলে তুমি পারবে সেখানে। E1 ইন্টু হয়ে যাবে তোমার হচ্ছে Z² / N²। মানে অ্যাকচুয়ালি যেটা করা উচিত ভ্যারিজাস অ্যাকচুয়ালি Z² / N² হয়ে যায় এদের ক্ষেত্রে। তাই তোমার যেটা চলে আসবে যে EN যত বলবে, এখানে ফিফথ বলেছে, এখানে 5 বসাবে। আর যেহেতু হাইড্রোজেন মানে Z ইকুয়াল টু তোমার 1 আছে, এইভাবে ক্যালকুলেট হবে এটা, বুঝলে? কি করে ভ্যালুটা বের করে বলো তো, তোমার কাছে ক্যালকুলেটর না থাকে? বুঝতে পারলে কিভাবে করা হবে? E1 দেওয়া হ্যাঁ। আছে, এখানে শুধু Z²/N², Z/N এর হোল স্কোয়ার করে দিলেই হবে। আচ্ছা জেডটা কত আছে, জেডটা এখানে জাস্ট 1 আছে। আচ্ছা এখানে 10 টু দি একটা ফর্মেট ছিল, 10⁻⁻18 ছিল। এইখানে শুধুমাত্র অ্যাজ এ জেড 1² দিয়ে দেবো। আর এন যেহেতু ফিফথ বোর অরবিট বলেছে, তো এন ইকাল টু 5 দিয়ে দিলাম। আর ইউনিট যেমন আছে সেম থাকবে।
জুল পার অ্যাটম করে দিত, অ্যাটম ইনভার্স না লিখে। এইবারে দেখো এখানে ক্যালকুলেশনটা কিরকম করবে। (2.18 into 10 to the power minus 18 into 1/25 আছে। ক্যালকুলেট কি করে করবে দেখো। কিরকম করে করবে দেখো, এখানে একটা 4 মাল্টিপ্লাই করবো, উপরে একটা 4 মাল্টিপ্লাই করবো, দেখতে পেলে? এটা তখন হয়ে যাবে 100। 100টা উপরে 10 to the power 2 করে দেবো, 18। আচ্ছা না, দেখ উপরে শুধু 4 থাকলো, নিচে থাকলো হচ্ছে 100, এটা হলো 2.18। এটা 4টা এখানে মাল্টিপ্লাই করবে, 72 হয়ে যাবে। এটা হয়ে যাবে 8 মাইনাস ইন্টু 10 to the power minus 20। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। ক্যালকুলেটর লাগবে না, হ্যাঁ, এগুলো স্যার। হয়ে যাবে। এই তোমাদের বাকিরা গেছে কই গো? ঘুমায় যাচ্ছিস? আজকে তো ঘুমানোর কোনো ব্যাপার নেই। আগের দিন কারা গেছে? আর কি আছে এখানে? না তো বোর করিনি, বোরেরটা পারবে না। 8 দিন পর বলতে বামার সারির দীর্ঘতম তরঙ্গ কি বলেছে? তরঙ্গ সংখ্যা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিচ্ছি দেখো। ক্যালকুলেট ওয়েভ ক্যালকুলেট দ্য ওয়েভ নাম্বার অফ, করতে হবে ওয়েভ নাম্বার অফ দ্য লংগেস্ট wavelength ক্যালকুলেট দ্য ওয়েভ নাম্বার অফ দ্য লংগেস্ট ওয়েভলেংথ অফ বামার সিরিজ। বামার সিরিজের লংগেস্ট ওয়েভলেংথ যেটা আছে তার ওয়েভ নাম্বার ক্যালকুলেট করতে হবে। কথাটা বুঝতে পারলে কি? ক্যালকুলেট দ্য ওয়েভ নাম্বার মানে তোমাকে তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে হবে কার না, লংগেস্ট ওয়েভলেংথ অফ বামার সিরিজ। বামার সিরিজের যেটা লংগেস্ট ওয়েভলেংথ হবে তার ওয়েভ নাম্বার ক্যালকুলেট করতে হবে। বামার সিরিজের লংগেস্ট ওয়েভলেংথ মানে এনার্জি কি হবে গো? বেশি না কম? আচ্ছা আগে বলো, কোশ্চেন তোলা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এর কোশ্চেন কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি আসছি। হ্যাঁ, যদি বলা হয় লংগেস্ট ওয়েভলেংথ বলতে এনার্জি কি হবে? এনার্জি Positive. দিয়ে বুঝতে পারবে না, না পজিটিভ তো হবে, কিন্তু এনার্জি কম হবে না বেশি হবে? মানে এটা যেহেতু বেশি। লংগেস্ট, বেশি না হবে স্যার। ওয়েভলেংথ বেশি হলে এনার্জি কম হয়। দেখো ই ভ্যারিজাস কি হয়ে যায় না, যে নিউ আমার চলে AC আসে কি ল্যামডা। তাহলে ইর সঙ্গে ল্যামডা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্ত সম্পর্ক আছে। তো ল্যামডা বাড়লে এ কমবে। তাহলে ল্যামডা যদি এখানে যেহেতু বলেছে যে ল্যামডা হচ্ছে লংগেস্ট, তাহলে এনার্জি কি হবে? লোয়েস্ট এনার্জি হবে বা লিস্ট এনার্জি হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি না বলো? এইখান থেকে ডিসিশন হবে, মানে ওয়েভলেংথ বেশি হলে এনার্জি কি হয় না, কম হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে বলো বামার সিরিজের সবচেয়ে লোয়েস্ট এনার্জি কোনটা হবে? মানে বামার মানেই তো n1টা হয়ে গেছে তোমার 2, মানে একবার ফার্স্ট। এবারে n2 এর ভ্যালু কি হবে? 3, ইনফিনিটি। 4 বা 5? না, ইনফাইনাইট হলে তো সবচেয়ে বেশি এনার্জি। আচ্ছা, তোমরা এভাবে ক্যালকুলেট জিনিসটাকে, বামার সিরিজ মানে এখানে n1 ইকাল টু হচ্ছে 2, এটা একটা লেভেল এঁকেছি, হ্যাঁ, দুটো রেখা। এর থেকে যদি ইনফাইনাইট নিয়ে যাও, মানে n ইকুয়াল একবারে ইনফাইনাইট নিয়ে যাও, তাহলে সেখানে তো এনার্জি ডিফারেন্স সবচেয়ে বেশি হবে, কারণ এটা তো এনার্জি ডিফারেন্স না। লিস্ট এনার্জি কোথায় আসবে? সবচেয়ে কাছের এনার্জিটা কোথায় আসবে? কম এনার্জি 3 তে আছে। 3 হলে এইখানে যে এইটুকু ইনফরমেশন, সেখান থেকে এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোনটা করবে, বুঝলে? এখানে যদি বলতো যে সবচেয়ে স্মলেস্ট ওয়েভলেংথ, দেন আসতো সবচেয়ে হাইয়েস্ট এনার্জি, তো n1 2 থেকে একবারে শেষ ইনফাইনাইট পর্যন্ত করে দিতাম। তো এখানে আমার ট্রানজিশন হবে 2 to 3, বা এমিশন স্পেক্ট্রা তো 3 থেকে 2 তে ট্রানজিশন হবে। আচ্ছা, এইখানে তাহলে ওয়েভ নাম্বারের সূত্র বসিয়ে দিলাম। n1 এর স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হয়ে গেল। আর এখানে বসিয়ে দিলে চলে আসবে 11টা। আচ্ছা, করেই নেই, এখানে জায়গা নেই। আচ্ছা, এটা দেখে নিচ্ছি কেন বলো, তারপরে ওপাশে যাবো। এখানে একটুখানি লিখে দিলেই তো হয়। 1090678 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এটা কোয়ালিটি, রেকর্ডিং কোয়ালিটি করা যেতে হয়, লো কোয়ালিটি মোড না। আচ্ছা, এইটা ইন্টু কি থাকবে দেখো, এটা হবে 4, এটা হবে 9, মানে 4 9 নিচে থাকবে যে হচ্ছে 4 আর 9, তাহলে তোমার 36ই থাকবে। আর এখানে থাকবে 9 মাইনাস 4, আর তো কোনো উপায় দিস না, 18 থাকবে। তাহলে আলটিমেট এটার সঙ্গে 5 মাল্টিপ্লাই হবে, এখানে 36 দিয়ে ভাগ হবে। ক্যালকুলেটার নিজেরা বসাও, ক্যালকুলেটার আমার কাছে নেই এখন। আছে কে? এটা হয়েছে এটা? হ্যাঁ স্যার, 15.23 ইন্টু 10⁻³ 15.23 ইন্টু 10⁻³ 3। ইউনিট কি হয়েছে? সেমি ইনভার্স। সেন্টিমিটার, মানে এটার ইউনিট আছে, ওর তো কোনো ইউনিট আসবে না, এটার ইউনিট আসবে সেন্টিমিটার ইনভার্স। কিন্তু ব্যাপারটা হলো তোমার এইটা এখানে যদি এখানে দশমিক ফেলে দিই, এখানটা ঠিকই আছে, ছাড়ো, ঠিকই আছে, এটাকে এদিকে নিয়ে এলে ঠিকই আছে। আচ্ছা, এরপরে এনার্জি আর কিছু আছে না?
একবারে ফার্স্ট থেকে একটা কোশ্চেন আছে। বললে আচ্ছা, কোশ্চেন দেবো বললাম ভুলে গেলাম যে। আচ্ছা, এটা কি করে করবে বলো? 2.5 into 10 to the power minus 16 কুলম। কি আছে বাংলাতে লিখি। আচ্ছা, এই স্থির ধারণা আছে, এত কিছু না লিখে এমনি সিম্পল কারেন্ট আছে লিখো তো। এত কুলম আছে, এবার তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে এই কুলমের মধ্যে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট, এই অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি বলতে পারো বা কারেন্টের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট। কাউন্ট করে দেখি নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট কত হবে। হ্যালো, কোশ্চেন, এক মিনিট, কোশ্চেন বুঝতে পেরেছো? সব গেল কোথায়? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কোশ্চেন বোঝা গেছে? এই পরিমাণ কুলম এনার্জি দেওয়া আছে, মানে কারেন্ট দেওয়া আছে, এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে তোমাকে ক্যালকুলেট করতে হবে। কি দিয়ে ক্যালকুলেট করবে গো? কিভাবে ক্যালকুলেট করবে? স্যার একটা ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম, ওটাকে উল্টে লিখলে হ্যাঁ, উল্টে লিখবে, দিয়ে এটাকে ভাগ করে দেবে। হ্যাঁ ওইভাবেই। 1562.5। 02 into 10 to the power minus 19 কুলম ইকুয়াল দিয়ে দেবে না 1 ইলেকট্রন। এটা সমান চার্জ অফ 1 ইলেকট্রন। একে কি করবে, আহা 10 to the power minus 19 করবে, আর এটা দিয়েছে জানো, এটা 2.5 into 10 to the power 16 কুলম ইকুয়াল টু চলে আসবে 1.602 into 10 to the power minus 19 into 2.5 into 10 to the power
-16 এখানে কুলম ছিল, এখানে কুলম ছিল, কাটবে, কাটা আসবে। কত অ্যান্সার হয়েছে বললে? 1560 10.5। দেখলাম না। হ্যাঁ, এদের তো কি 1560 না কত একটা হয়েছে। হ্যাঁ, কাছাকাছি ওরকমই হবে। এটা তো করে দিলে 1560 10 তো। টু দি পাওয়ার 59 হয়েছে। ও আচ্ছা, ঠিক হ্যাঁ আছে তাহলে। 1560.5। ও ঠিক আছে, 5 ছাড়ো। আচ্ছা, সংখ্যা তো ফ্র্যাকশনটাকে না নিলেই চলবে। 5 হয়ে গেলে আবার এখানে 6 করে 61 করে দিতে হবে তখন। যাই হোক, এখানে 1560 অ্যান্সার আছে দেখলাম। হোক। আচ্ছা, আগের দিনে কোয়ান্টাম নাম্বার বুঝতে পেরেছি কিনা বলো। এইবার একটা একটু জটিল জিনিস করবো, সেখান থেকে গুলিয়ে না যায়। আগের দিন কোয়ান্টাম নাম্বার পর্যন্ত ঠিক আছে কিনা বলো। তারপরে একটা জিনিস করবো যেটা অ্যাকচুয়ালি ওর আগে ছিল। কোয়ান্টাম নাম্বার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটার কোয়ান্টাম নাম্বার, 4টে কোয়ান্টাম নাম্বার বলো। এন, এল, এম এন্ড এস। স্যার দেখতে পাচ্ছি না তো। দেখতে পাওনি? কি মরেছে না, এখন দেখতে পাবে তো। এখন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। 0, -1, -2, -3। মানে বেসিক্যালি এটা তোমার, আচ্ছা 4F-টা লিখে দিতেই হবে, নাহলে তো বুঝতেই পারবে না। এটা 4-এর F-এর জন্য করা হয়েছে। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম আছে, কোয়ান্টাম নাম্বার কি হবে, 4টে কোয়ান্টাম নাম্বার কি হবে বলো, পার্টিকুলার এই ইলেকট্রনটার জন্য। n equal to 4. এল, L3 L3, এম, -2 এস। আর প্লাস হাফ। ক্লাস হাফ। ওকে, এই কাজ হলো। হ্যাঁ, আচ্ছা, এইবারে তোমার চলে আসছি, তাহলে মোটামুটি এটা ঠিকই আছে। এবারে বোরের অ্যাটমিক মডেল পড়েছিলাম। বোরের অ্যাটমিক ছবি দেখতে মডেলের, স্যার তুমি মানে স্ক্রিনটাকে না স্যার ডান, ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নাও। স্যার সেটা ঘুরানো আছে কিন্তু স্যার ওই যে ডান দিকটা দেখা যাচ্ছে না। কি বলো আমাকে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে না, তাও আরেকটু এদিকে বাম দিকে। বাম দিকে দিকে। মানে স্যার খাতাটা দেখা যাচ্ছে না, পুরোটা হাফটা দেখা যাচ্ছে। নেই। আচ্ছা,
এরপরে দেখো পরে চলে আসছি যে বোরের যে অ্যাটমিক মডেল ছিল, বোরের অ্যাটমিক মডেলের সঙ্গে সোমারফিল্ডের একটা এক্সটেনশন জোড়া হয়, বুঝলি, মানে একটুখানি বাড়িয়েছে। তো বোরের অ্যাটমিক মডেলে বলেছিল যে যে অরবিট গুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে সেই অরবিট গুলো কি হয়, একটা সেম সেন্টার থাকে, মানে প্রত্যেকটা অরবিটের সেম সেন্টার থাকে এবং প্রত্যেকগুলো কি হয় গো, সার্কুলার থাকে, মানে সার্কুলার পাথে, বৃত্তাকার পাথে ঘুরতে থাকে, তাই তো? যা, হ্যাঁ আচ্ছা, এইবারে আমার সোমারফিল্ড সোমারফিল্ড এসে একটা এক্সটেনশন দেয়, বুঝলে। তো সোমারফিল্ডের এক্সটেনশন কি বলা হয়, না যেখানে সবগুলো কিন্তু বৃত্তাকার নয়, বলে বৃত্তাকারের মধ্যে কিছু ইলেকট্রিক্যালও আছে। ঠিক, ঝামেলাটা কি হয় দেখো, যদি n=4 হয়, মানে 4 নম্বর সেল হয়, এর ভিতরে মানে অ্যাজ এ থাকবে তোমাদের 4s, মানে এল এর ভ্যালু থেকে আসছি, তোমার তিনটে হবে, 4 এর s, 4 এর p, 4 এর d, 4 এর f, এই চারটে হবে তো? হ্যাঁ আচ্ছা, এইবারে বলো, আমি অ্যাকচুয়ালি পেছন দিক থেকে যাচ্ছি, তোমাদের অ্যাকচুয়ালি এইটা করে দিচ্ছি, এইটা তুমি ভুল, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্যালে এন এল এম এস করা হয়। আর সোমারফিল্ডে যেখানে এক্সটেনশন ছিল সেখানে এলটাকে এক্সপ্রেস করা হতো কে দিয়ে, বুঝলে, সেখানে কে বলে একটা কোয়ান্টাম নাম্বার ছিল সিমিলার, যেখানে আমার অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার ওটার একবারে সিমিলার, শুধু একটা স্পেশাল নাম দিতাম যে সাবসাইডারি কোয়ান্টাম নাম্বার, কে কে নাম দিতাম সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, মানে যেটা অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার বললেও ভুল নয়, কে কে যদি তুমি অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার বলো তাতেও কোনো ভুল নয়। দেওয়া হয়, এটা একটা প্রিন্সিপাল সেল, এর আন্ডারে থাকে ওইটা, মানে এন যদি 4 হয় তার কতগুলো পার্ট হবে, এস পি ডি এফ, 4 মানে তার 4টে পার্ট হবে, বুঝতে পারলে কি? সাবসাইডারি এই অর্থে বলা হয়, এটা যদি কমপ্লিট হয়, মানে তোমার যদি ঘরটা টোটাল 4 তলা হয়, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, একটা টোটাল ঘরের মধ্যে 4টে ভাগ থাকবে, বুঝলে, তো ওই জন্য বলা হচ্ছে সাবসাইডারি, মানে ওর ভেতরে আছে। আচ্ছা, এইভাবে ওখানে কিন্তু প্রেজেন্ট করা হতো কে দিয়ে, কে 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 ছিল অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার, বললেও ভুল হবে না, তুমি সাবসাইডারি বলো তাতেও কোনো ভুল নেই। আচ্ছা, এবারে কে আর এল এর মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন আছে, অ্যাকচুয়ালি এল এল কে দেওয়া হয় অ্যাকচুয়ালি k-1, বুঝলে, যেটাকে আমরা এল ইকুয়াল টু বলি 1, অ্যাকচুয়ালি এই কেটাই ছিল হচ্ছে n5, অ্যাকচুয়ালি পরে আসছি, এগুলো সব একবারে যখন আসবো তখন বুঝতে পারবে। আচ্ছা, এইখানে দেখো 4s 4p 4d আর 4f ছিল, তাই তো? বলছিল এদের মধ্যে এন যে সেলটা, এটাকে আমার কি বোর কি বলে গেছিল, না এটা সার্কুলার, একবারে রাউন্ড সার্কুলার, ওটা কোনো গন্ডগোল নেই, কিন্তু ওর মধ্যে যারা আছে যে 4s 4p 4d 4f, এরা কিন্তু সবাই সার্কুলার নয়, এদের মধ্যে কিছুজন ইলেকট্রিক্যাল মানে উপবৃত্তাকার, কিছুজন ছিল, কিছুজন নয় পার্টিকুলার একজন থাকবে বৃত্তাকার, আর বাকিরা থাকবে হচ্ছে উপবৃত্তাকার। এবার কোনটা বৃত্তাকার কোনটা উপবৃত্তাকার এইটা তোমাকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে। তো তার জন্য চলে এসেছিল উপবৃত্ত, একটুখানি মনে আছে কি? তোমাদের উপবৃত্ত মনে আছে? আর বেশি কিছু লাগবে না, ইসেন্ট্রিসিটি ওটা হলেই হয়ে যাবে, বা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস ওইটুকু মনে থাকলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার। বুঝলে, n/k, এনটা কি, এনটাকে বলছে মেজর অ্যাক্সিস, আর এটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস। উপবৃত্তের দুটো অক্ষ থাকে জানো তো,
হ্যাঁ স্যার। উপবৃত্তে দুটো অক্ষ থাকে অ্যাজ এ মেজর মাইনর করে দুটো অক্ষ থাকে, এই দুটো যেখানে ইকুয়াল হয়ে যাবে। বৃত্ত হলে কি হয়, বৃত্তকেও অ্যাজ যদি বলো যে বৃত্ত হচ্ছে একটা একটা কোনো ডেরাইভ ফার্স মানে উপবৃত্তেরই একটা অংশ হিসাবে যদি প্রেজেন্ট করি, তাহলে সেখানে কি হয়ে যায় বৃত্তের ক্ষেত্রে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস ইকুয়াল হয়ে যায়, মানে বৃত্তের ক্ষেত্রে সবগুলোতে রেডিয়াস হয়ে যায় না, তো মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যদি ইকুয়াল হয়ে যায় তখন তাকে কি বলছি, তখন তাকে বলছি বৃত্ত। তাহলে বলো কোন জায়গাতে এদের মধ্যে কোনটাতে ইকুয়াল মানে সার্কুলার হবে, কোনটা সার্কুলার হবে, যেখানে এন ইকাল টু কে হয়ে যাবে। কে মানে কি, কে কি লিখেছি গো, এখানে কি লিখেছিলাম, এল ইকাল টু কে মাইনাস ওয়ান, তাহলে কে ইকাল টু কি হয়ে যাবে, এল প্লাস ওয়ান হবে কি হবে না বলো, এই রিলেশনটাকে জাস্ট লিখছি। দেখতে পেলে, কিছু দেখা যাচ্ছে না। বাকিরা কেউ কি দেখতে পাচ্ছ না? এই হ্যাঁ স্যার মরেছে। দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। আমার স্যার তো ফুল মাঝখান থেকে স্ক্রিন, ছবিটা তো আসছে না, মানে স্যার ফুল স্ক্রিনে ডান দিকটাতে আসছে না খাতাটা। আপনি খাতাটাকে হয় বাম দিকে টানুন, নাহলে ক্যামেরাটাকে ডান দিকে নিয়ে যান। ডান দিকটা তো কোনো দেখাই যাচ্ছে না। পুরো খাতাটাই তো দেখা যাচ্ছে। পুরো খাতাটাতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পুরোটা। তুমি তোমার ফোনটাকে ল্যান্ডস্কেপে ঘোরো, মানে আজ এ চওড়া দিকে ধরো, লম্বা দিকে না ধরে চওড়া দিকে ধরো, চওড়া দিকেই তো আছে। তাহলে এরকম। এখন কি পুরোটা দেখতে পাচ্ছ? স্যার ডান দিকটা দেখতে পাচ্ছি, এখন বাম দিকটা দেখতে পাচ্ছি না। এবারে আচ্ছা বাদ দিন স্যার, যা হচ্ছে ঠিক আছে। দেখো এন ইকুয়াল টু হয়ে যাবে কে, মানে যখন মেজর অ্যাক্সিস মাইনাস ইকুয়াল হবে তখনই একমাত্র সার্কুলার হবে। তো তার জন্য হয়ে যাচ্ছে কি এন ইকুয়াল টু যদি কে করি, তো এন তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা তো জানো যে এখনো হয়ে গেছে, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর কেটা কি না, গৌণ যে কোয়ান্টাম নাম্বার যেটা এল ছিল, এল এর সঙ্গে আমি যোগ করব হচ্ছে এ, ওয়ান যোগ করলে সেটা যদি সেটা কে এর ভ্যালু আসবে। তাহলে বলো যে যেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেখানে কে এর ভ্যালুকে তাহলে কত হতে হবে, না কে এর ভ্যালুকে 4 হতে হবে। তো কে এর ভ্যালু যদি 4 হয়, এল এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু 4 হলে এল এর ভ্যালু কত হবে, 3। তাহলে পি হলে সেটা কি হয়, এস পি ডি না এফ হয়, এফ স্যার। এফ। এফ হবে। তাহলে এখান থেকে তুমি শুধু পাবে 4 এর এফ, 4 এর এফটা একমাত্র সার্কুলার হবে, মানে বৃত্তাকার হবে, বাকিগুলো সব উপবৃত্তাকার হবে। হয়েছে? এবার তোমাদের জন্য ইন জেনারেল করে বলে দিচ্ছি, 1 এর এস হয় বৃত্তাকার, তারপরে চলে আসছে হচ্ছে 2 এর পি, 3 এর ডি, 4 এর এফ, মানে সবার যা লাস্টটা আসছে লাস্টটা হয়ে যাবে তোমার হচ্ছে বৃত্তাকার হবে। অ্যাকচুয়ালি ওদের ক্ষেত্রেই এ কল হবে। মানে n ইকাল টু 4 হলে এল এর ভ্যালু 1 কম হয়ে হবে 3, 2 হলে সেখানে হবে 1 মানে পি, 3 হলে সেখানে হবে 2 মানে ডি, 3 এর ডি আর 4 এর এফ, এই চারজন হয়ে যাবে আমার কিন্তু বৃত্তাকার, আর বাকিগুলো আছে ইলেপট্রিক্যাল। বুঝলে, বুঝলে কিনা বলো?
তাহলে সিম্পলি সোমারফিল্ডের এক্সটেনশনটা জাস্ট এখানে কি বলা আছে বলে দিই। Sommerfeld extended the Bohr theory. He suggested that the moving electron might describe, in addition to circular orbit, circular orbit এর সঙ্গে সঙ্গে, in addition to circular orbit, elliptical orbits as well as with the nucleus situated at one of the focal of the ellipse. বুঝছে কি থাকবে না সার্কুলার অরবিটের সঙ্গে সঙ্গে, যেটা বোর বলেছিল তার সঙ্গে অ্যাডিশনালি এক্সটেন্ড কি করলো না সার্কুলার অরবিটের সঙ্গে সঙ্গে এখানে কিছু ইলেকট্রিক্যালও থাকবে। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের সাবসেল, যেগুলো বুঝলে সাবসেল অক্ষ 4s 4p 4d 4f এদের। তাহলে অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার যেটা এল আছে, মানে এখানে যেটাকে প্রেজেন্ট করেছিল হচ্ছে কে দিয়ে, কে আর এল কিন্তু কোনো ডিফারেন্ট টাইপের কোনো ভ্যালু না, জাস্ট কে এর ভ্যালু হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে 1 ইউনিট কম থাকবে, একবার ডাইরেক্ট রিলেশন বুঝছে। কে যদি 4 থাকে এল থাকবে 3 বুঝছে। অ্যাকচুয়ালি কেটাকেই প্রেজেন্ট করা হয় অ্যাজ এ কেটাকে প্রেজেন্ট করা হয় হচ্ছে এন ফাই, বুঝলেন। এই এন ফাইটাই হচ্ছে অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার। এটাকেই পরে মানে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই এন ফাই যেটা অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার সেটাকে যে এল ফরম্যাটে লেখা হয়। তাই জন্য আমি তোমাকে কে এল দিয়ে শিখিয়ে দিচ্ছি আর জাস্ট রিলেশনটা আজকে বলে দিলাম, বুঝলে। কেটা হয়ে যাচ্ছে এন ফাই, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে একটি দুটো ভাগে ভাগ করা যায়, একটা যে রেডিয়াল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এ কে ভাগ করা যায় এন আর রেডিয়াল পার্ট, আর এন ফাই মানে হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট, বুঝলি। এই অ্যাঙ্গুলার পার্ট যেটা সেটাইকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট আর অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার, যেটাকে প্রেজেন্ট করা হয় কে দিয়ে। একেই বলা হচ্ছে সাবসেডি কোয়ান্টাম নাম্বার, একেই বলা হচ্ছে অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার। কোন ডিফারেন্স কিছু জিনিস না। এবার ডিফারেন্সটা কি জিনিস না, আমরা যে এই যে ভ্যালুটা যেটা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় এল, এই এলটাকেই হচ্ছে মানে পরে কেটাকেই এল দিয়ে ছোট এল দিয়ে রিপ্লেস করা হয়, যাদের মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে। কে যদি কে থেকে জাস্ট 1 ইউনিট কম হবে হচ্ছে এল, এক ঘর কম হবে হচ্ছে এল এর ভ্যালু, বুঝছে। আর ওই জন্য এল এর ভ্যালু 0 হলে তখন গিয়ে হয় হচ্ছে এস পি ডিএফ, সেটাও সোমারফিল্ডেরই এস পি ডিএফ দিয়ে ডেসক্রাইব করে সোমারফিল্ড। আচ্ছা এইটা ছিল আগে। এখান থেকে তাহলে শেপটা জানা গেল, মনে রাখবে কারা কারা 1s 2p 3d 4f, জাস্ট 4 এর চেয়ে 1 ইউনিট কম, 3 থেকে 1 ইউনিট কম, 2 থেকে 1 ইউনিট কম, এরকম হলেই হবে। কারণ এন আর কে এর ভ্যালু যদি ইকুয়াল করতে হয় তাহলে এর ভ্যালু কে এর ভ্যালু চেয়ে এল এর ভ্যালু 1 ইউনিট কম হয়, তাই জন্য এরা 1 ইউনিট করে কম হবে। 1 এর ক্ষেত্রে হলে 1 এর 0 যেটা মানে এসটা হয়ে যাবে সার্কুলার, আর বাকিগুলো 1 এর ক্ষেত্রে আর কিছু নেই ছাড়ো। এবারে চলে আসছি আচ্ছা পার্টিকেল নেচার অফ ইলেকট্রন। ইলেকট্রনের পার্টিকেল নেচার ডেসক্রাইব করার জন্য 3টে জিনিসকে বলবো। অ্যাকচুয়ালি তোমার চলে আসবে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট আর কোয়ান্টাম এফেক্ট। আর ফটো ইলেকট্রিক এফেক্টটাকে আবার এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে মানে আইনস্টাইন আবার এক্সপ্লেন করবে। ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আবার পরে কি না কোয়ান্টাম থিওরি দিয়ে থিওরিটাকে এক্সপ্লেন করবে, বুঝলি। আচ্ছা তো ফটো ইলেকট্রিক এফেক্টটা কি জিনিস দেখো, সিম্পলি কথায় বলো ফটো ইলেকট্রিক এফেক্ট কি জিনিস। কোন সারফেসের উপরে, এই সারফেসের উপরে যদি একটা এনার্জি ফেলানো হয়, এইখানের মধ্যে এনার্জি ফেলানো হয়, এনার্জি কি করে আসছে, লাইট এনার্জি বলো। এনার্জি আসছে বলা হচ্ছে এনার্জি আসছে অ্যাজ এ ফোটন হিসাবে,
ফোটনটা কি বলছে? ফোটন বলছে বান্ডেল অফ এনার্জি বা একটা প্যাকেট অফ এনার্জি। কিরকম করে আসে দেখো, না যে টোটাল একটা ফ্লো করে আসে, বুঝলে? কিন্তু বলছে প্রত্যেকগুলো ফ্লোর মধ্যে কিন্তু ডিসকন্টিনিউ থাকে, মানে অ্যাজ এ ওই যে বলেছিলাম মনে কখনো যে হাজমোলা টাজমোলা যেরকম প্যাকেট হয় ওইরকম টাইপের, মানে একটা চেন টাইপের আসছে অ্যাজ এ ফ্লো হিসাবে, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কিন্তু কানেকশন কাটা আছে, ডিসকানেক্টেড আছে। একটার সঙ্গে একটা করলে বাকিগুলোর সঙ্গে কানেক্টেড হতে পারবো না, সবগুলি সেপারেটলি প্যাক করা আছে। অ্যাজ এ ফ্লো হিসাবে হচ্ছে এখানে ফোটন আসছে। তো ফোটো ইলেকট্রিক কেন বলা হচ্ছে? আচ্ছা, বাকি সমস্ত এনার্জির ক্ষেত্রে ওটাকে অ্যাজ এ কোয়ান্টাম বলি, বুঝলে? বাকি সমস্ত এনার্জির ক্ষেত্রে কোয়ান্টাম বলি, আর সোলার এনার্জির সঙ্গে এটাকে বলি হচ্ছে ফোটন। অন্য কোনো ডিফারেন্স নয়, কোয়ান্টাম আর ফোটন একই জিনিস। বাকি সবার ক্ষেত্রে আমরা যে কোয়ান্টাম হিসেবে বলি, আর এখানে শুধু বলবো হচ্ছে ফোটন হিসাবে, কিছু নয়, কনসেপ্ট একই রকম। এবার বলছে ফোটন এসে যদি এখানে পড়ে কোনো একটা মেটাল সারফেসের ক্ষেত্রে, কোন মেটাল সারফেস গুলো যাদের ক্ষেত্রে আয়নস্টাইন পটেনশিয়ালের ভ্যালু কম, মানে অ্যাজ এ অ্যালকালিন মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো আছে তাদের উপর, তাদের মেটাল সারফেসের উপর যদি লাইট এসে পড়ে, বলছে ওখান থেকে ইলেকট্রন এমিট করে। ইলেকট্রন কি হয় না এমিটেড হয়, ইলেকট্রন এমিটেড হয়। বলছে যে কোনো টাইপের আবার এনার্জি দিলে এই ইলেকট্রন যে এমিট হবে এমন নয়, এখানে স্পেসিফিক একটা অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হয়, মানে সারফেসের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা সারফেসে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি আছে, সেই এনার্জি দিলে তবে গিয়ে তোমার হচ্ছে এটা এমিট করা শুরু করে, ইলেকট্রন এমিট করা শুরু করে। সেই স্পেসিফিক এনার্জিটাকে বলা হচ্ছে ডব্লিউ। ডব্লিউ কি জিনিস? ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন। যে স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি দিলে এইখানে এমিশন শুরু হবে, মানে ফটো ইলেকট্রিকের এমিশন শুরু হবে। আচ্ছা, ফোটনের জন্য ইলেকট্রিক এমিট করছে, তাই জন্য বলছে ফটো ইলেকট্রিক। যে এমিশন শুরু হবে তার জন্য স্পেসিফিক একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা যে ডব্লিউ। ডব্লিউ কে বলা হয় ওয়ার্ক ফাংশন। আচ্ছা, এনার্জি কি হিসাবে আসছে না, এনার্জি সবসময় জন্য আসছে এনার্জি ইকুয়াল টু পড়েছি কি, এনার্জি ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। তাহলে এই যে ডব্লিউ, এই ডব্লিউ কে লিখবো এইচ, এই নিউটাকে লিখবো অ্যাজ এ হচ্ছে নিউ জিরো। আচ্ছা, নিউ জিরো কেন লিখছি দেখো, না ওটাই হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি যেটা না দিলে তোমার হচ্ছে এমিশন শুরু হবে না, বুঝলে? একে এইচ, আচ্ছা নিউ জিরো বলছে এটাই হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি। স্পেসিফিক অ্যামাউন্ট ছিল এনার্জি, তো এনার্জি কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল? ফ্রিকোয়েন্সির সঙ্গে। তো সেই ফ্রিকোয়েন্সিটা বলছি কি না, যেটা ওয়ার্ক ফাংশন, মানে স্পেসিফিক অ্যামাউন্ট যে এনার্জিটা না দিলেই হবে, না দিলে হবে না, সেই এনার্জি রিলেটেড যে ফ্রিকোয়েন্সি, তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটাকে বলছি কি নিউ জিরো। নিউ জিরোকে কি বলবো? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যা জড়িয়ে গেল এটা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তার নিউ জিরো কি হচ্ছে? নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, বুঝলে? এইবারে আমরা যে ফোটনটা দিচ্ছি সেই ফোটনের রিলেটেড এনার্জি যদি হয় এইচ নিউ, মানে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আমি দিচ্ছি সেই এনার্জি যদি এইচ নিউ, তো এইচ নিউর ক্ষেত্রে একটা কন্ডিশন হবে যে নিউ, নিউ কখনো মানে যে নিউ জিরোর থেকে ছোট হবে না। নিউ যদি নিউ জিরোর থেকে ছোট হয় তাহলে সেখানে নো এমিশন অফ ফোটো ইলেকট্রন। নিউ যদি, যেটা আমরা এটা ইনসিডেন্ট লাইট, হ্যাঁ, আমরা যে লাইটটা দিয়েছি ইনসিডেন্ট লাইট বলতে আমরা যে লাইটটা ফেলেছি সেই লাইটের যে এনার্জি, যে লাইট এনার্জি হিসেবে ফোটন দিয়েছি,
এই ফোটন এনার্জি বলে লাইটের যে এনার্জি বলছি সেটা যদি নিউ হয়, নিউটা যদি নিউ জিরোর থেকে কম হয়, মানে যেটা না দিলে এই এমিশনটা হবে না, তার থেকে যদি কম হয়ে যায় তাহলে সেখানে কোনো এমিশন হবে না। বুঝলে? তাহলে এমিশন হতে হলে বেশি হতে হবে। আচ্ছা, এইবারে বেশি আর ইকুয়াল, এবার বেশি হলে কি হচ্ছে দেখো, যদি নিউটা বেশি হয় নিউ জিরোর থেকে, তাহলে এদের করসপন্ডিং এনার্জি কত হবে? এর জন্য হবে এইচ নিউ, আর এর জন্য হবে এইচ নিউ জিরো, মানে আমাদের যে ওয়ার্ক ফাংশন। তাহলে কতটা বেশি, মানে যে ইলেকট্রনটা যেটা বেরোবে সেই ইলেকট্রনটা কি পরিমাণ কাইনেটিক এনার্জি লাভ করবে? কতটা লাভ করবে? কতটা লাভ করবে গো? আমি এইচ নিউ পরিমাণ এনার্জি দিয়েছি। H2 minus W0 হ্যাঁ, মানে শুরু হতে গেলে কত লেগে যায়? না ডাব্লিউ লেগে যায়। তো ডাব্লিউটা বাদ দেবো। ডব্লিউ মানে কি গো? এই এইচ নিউ জিরোটাই তো ডব্লিউ ছিল, এই যে। তাহলে এই পরিমাণ যে এনার্জি পাবে এটাই হয়ে যাবে কি না ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি। এবারে এইখানে ইলেকট্রনকে অ্যাজ এ ধরছি ইলেকট্রন পার্টিকেল, তাই জন্য বলছি হাফ এম ভি স্কোয়ার। বুঝলে? যেটা হচ্ছে মানে অ্যাজ এ আমরা যেরকম পার্টিকেল করি, পার্টিকেলের ক্ষেত্রে যে এনার্জি করি, পার্টিকেলের গতিশক্তি এটা। বুঝলে? হাফ ভি স্কোয়ার। আর এই যে ছোটবেলায় কি হলো, ক্লাস 9-10 থেকে ফিজিক্সে যেটা ছিল যে গতিশক্তি স্যার। মানে হাফ এম ভি স্কোয়ার। যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের ক্ষেত্রে কি বলে জানো, ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জি হবে সেটাকে এক্সপ্রেস করা যাবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমরা কিভাবে ধরছি ইলেকট্রনকে অ্যাজ এ পার্টিকেল নেচার হিসেবে ধরছি। হয়েছে? তাহলে মনে রাখবে সবসময় নিউটাকে, যে ইনসিডেন্ট লাইনটাকে নিউ জিরোর থেকে বেশি হতে হবে, কম হলে কখনোই হবে না। হয়েছে? এইবারে একটা জিনিস এখানে বলতে হবে। তাহলে একটা জিনিস বলো তো, এই যে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি বলো বা এর যে গতিশক্তি যেটা আছে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? মানে কি বাড়ালে এই কাইনেটিক এনার্জিটা বাড়বে? H নিউর মানটা। মানে এই টোটাল ডিফারেন্সটা বাড়াতে হবে। তো সেই ডিফারেন্সটা বাড়ানোর একটাই পদ্ধতি, নিউ জিরো তো ফিক্সড। তাহলে আমার ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি, ইনসিডেন্ট লাইট যেটা দিয়েছি তার ফ্রিকোয়েন্সি বলো বা তার করসপন্ডিং যে এনার্জিটা, এই এনার্জিটা এইটা যদি আমি ইনক্রিজ করি, ইনক্রিজ করলে কি হবে? নম্বর হাফ এম ভি স্কোয়ার যেটা আছে এটা কি হবে? ইনক্রিজেস হবে। আচ্ছা, এইবারে একটা জিনিস বলো, ফটো ইলেকট্রিকের যে ইলেকট্রন যে এমিশন হচ্ছে, ইলেকট্রন এমিশন, নাম্বার অফ ইলেকট্রন এমিশন কি করে বাড়াবো? আলোর তীব্রতা বাড়াতে হবে, ফোটনের সংখ্যা। হ্যাঁ, কেন ফোটনের সংখ্যা বাড়াবো না, এইটা একটা ভাইটাল পয়েন্ট বলে দিই। 1 ফোটন, বুঝলেন, একটা ফোটন একটা ইলেকট্রনকে এমিট করবে। নাম্বার অফ ইলেকট্রন এমিট বাড়াতে চাই তাহলে কি করতে হবে না ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কি জিনিস? ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা। তো আমরা কি করি দেখো, এখানে কনফিউজ হবে না মোটো। তীব্রতা বাড়ানো মানে হচ্ছে যে নিউ এনার্জিটা দিচ্ছিলাম এই একই এনার্জি সোর্সের, বুঝলে, এনার্জি বাড়বে না মোটেও, এই কনফিউশনটা অ্যারাইজ করবে না। যে নিউ এনার্জি দিচ্ছিলাম এই নিউর এনার্জিরই তোমার কি করব না দুটো লাইট সোর্স করবো। মানে আগে একটা তো লাইট সোর্স ছিল, এখন সেম এনার্জিরই লাইট সোর্স দেব। কোনোভাবে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি না কিন্তু, মানে যে করসপন্ডিং ওয়েভলেংথ, তুমি ওয়েভলেংথ বললে ভুল হবে, যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি দিচ্ছিলে সেই ফ্রিকোয়েন্সিরই আগে যে লাইটটা একটা লাইট দিচ্ছিলে এখন দুটো, এখন তিনটে লাইট সোর্সে কাজে লাগালাম। কি হলো না লাইটের তীব্রতাটা বাড়াচ্ছি, নিউ কিন্তু ফিক্স থাকছে, এটা ভুল করো। নিউ যদি চেঞ্জ করে দিই তখন এমভি স্কোয়ারে ইনক্রিজ করে যাবে। বলবো আমি একই এমভি স্কোয়ারে, মানে একই গতিশক্তি যদি নাম্বার অফ ইলেকট্রন এমিশন বাড়াতে চাই তখন আমি কি করব, একই লাইট সোর্স, যে লাইট সোর্স দিচ্ছিলাম ওরকম লাইট সোর্স ডাবল করে দেবো, আর একটা লাইট সোর্স করবো। ওই সেম লাইট সোর্সের পাওয়ার বাড়িয়ে লাভ হবে না, তখন এনার্জি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম লাইট সোর্স আর একটা, প্রয়োজনে আরেকটা দেবো,
কিন্তু সেম ফ্রিকোয়েন্সি সেম এনার্জি লাইট দিতে হবে। বুঝতে পারলে কিনা বলো, ইন্টেন্সিটি বাড়ানোর ওয়েটা বুঝতে পারলে কিনা বলো। তুমি যদি এমন করো, তোমার যে কি বলে যেন লাইটটা আছে, লাইটটাকে রেগুলেট করে দিয়ে তুমি তার পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছ, একটাই লাইট আছে তার পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছ, সেখানে কি হবে না ওই লাইটের কিন্তু ইন্ডিভিজুয়াল যে ফ্রিকোয়েন্সি সেটা বেড়ে যাচ্ছে, তখন হাফ এমভি স্কোয়ার বেড়ে যাবে। তোমার কি করতে হবে, লাইটের পাওয়ার বাড়িয়ে লাভ নেই, ওই সেম লাইট থাকবে লাইট সোর্স, ওই টাইপের আরো দুটো লাইট সোর্স নিয়ে আসতে হবে, বা আরো একটা লাইট সোর্স নিয়ে আসতে হবে, এভাবে ইন্টেন্সিটি বাড়াবো। বুঝতে পারলে কি? মানে আলটিমেট এটা ফোন করেছে না। হ্যালো, বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এক মিনিট। তাহলে সিম্পলি দেখে নাও, ইন্টেন্সিটি যদি ইনক্রিজ করি, ইন্টেন্সিটি মানে একটা জায়গায় যদি বাকি দুটো বা তিনটে লাইট দিই একই ফ্রিকোয়েন্সি, তো ইন্টেন্সিটি ইনক্রিজ করলে কি হবে, নাম্বার অফ ফটো ইলেকট্রন রিলিজ করবে বেশি। সেটাকে ফটো ইলেকট্রন লিখছি, ইলেকট্রন ইনক্রিজ করবে। আর যদি এরকম করি, যদি নিউ মানে যে ফ্রিকোয়েন্সি নিউ ইনক্রিজ করি, তাহলে কি হবে গো? মানে কাইনেটিক এনার্জিটা বাড়বে ইলেকট্রনের। কাইনেটিক এনার্জি লিখে দিই, ই কে লিখে দিলে পারতাম, মানে কাজে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। এনার্জি অফ ইন্ডিভিজুয়াল ফটো ইলেকট্রন ইনক্রিজ। এটা ফটো ইলেকট্রন এফেক্টটাকে এবারে তোমার আইনস্টাইন কি করেছে না, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, দেখো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলতে সেটা শুধুমাত্র লাইট, মানে অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি আর এই আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক এফেক্ট, দুজনের মধ্যে ডিফারেন্স কি আছে না, এক্ষেত্রে কি বলে ওটা, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে শুধুমাত্র ওটা লিমিটেড ছিল যে এনার্জি এমিট এনার্জি এমিট অর অ্যাবজর্ব ছিল, মানে
প্ল্যাঙ্ক যেটা বলেছিল এনার্জি এমিট অর অ্যাবজর্ব করলে তখনই অ্যাজ এ কোয়ান্টাইজড হিসাবে বা হিসাবে মানে হচ্ছে ছোট ছোট প্যাকেট হিসাবে হয়তো এনার্জি অ্যাবজর্ব হবে বা এনার্জি এমিট করবে, যে অ্যাবজর্ব আর এমিটের সময় যে এনার্জিটা রিলিজ করবে সেটা যে কোয়ান্টাইজড ভাবে রিলিজ হয় বা কোয়ান্টাইজড ভাবে অ্যাবজর্ব হয়, এইটুকু ছিল। এবারে আইনস্টাইন এসে বলে দেয় কি ওরকম কিছু ব্যাপার না, সব ইন জেনারেল। আইনস্টাইন যেটা বলে সেটা হচ্ছে ইন জেনারেল। তো সেখানে সোলার এনার্জিও চলে আসবে, সোলার এনার্জি যে সূর্যের রশ্মি আছে সেটাও অ্যাজ এ ফোটন হিসাবে ক্রিয়েট করা হবে। আইনস্টাইন প্ল্যাঙ্ক কি করেছিল, শুধুমাত্র অ্যাবজর্ব বা এমিটের জন্য করেছিল, এমিশন বা অ্যাবজর্বের জন্য। আর এখানে চলে আসবে যখন আইনস্টাইন চলে আসবে, আইনস্টাইন সবার জন্য অ্যাজ এ যেখানেই হোক না, অ্যাজ এ যেখান থেকে এনার্জি আসুক সেটা কিন্তু অ্যাজ এ কোয়ান্টাইজড কন্ডিশনে হবে। তো আইনস্টাইন সোলার এনার্জি ক্ষেত্রেও করে দিয়েছিল। স্পেসিফিক্যালি হচ্ছে সোলার এনার্জিটাকে আমরা হচ্ছে ফোটন হিসাবে বলি, বুঝলে? আচ্ছা, এনার্জি এইবারে ওই সেম জিনিসটাকে হচ্ছে এক্সপ্রেস করা হবে হচ্ছে যে কি হিসাবে যেন, প্ল্যাঙ্কের থিওরিটাকে আইনস্টাইন এক্সপ্রেস করবে, যেগুলো বলা হয়েছে সেম জিনিসগুলোই বলবো, ওটাই বলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। ডব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে এইচ নিউ জিরো। এটাকেই বলবো বলেছিলাম ওয়ার্ক ফাংশন, আবার এটাকেই বলবো কি থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি বলতে বাংলাটা বলে দিলে খুব ইজি বুঝতে পারবে, সূচনা শক্তি। বুঝলে? আচ্ছা, এনার্জি লিখে নিতে হবে, থ্রেশহোল্ড এনার্জি মানে যে পরিমাণ এনার্জি না দিলে তোমার এটা এমিশন শুরু হবে না। আর নিউ জিরো সেটাকে বলা হচ্ছে তার রিলেটেড ফ্রিকোয়েন্সি, সেটাকে বলা হচ্ছে সূচনা ফ্রিকোয়েন্সি বলে বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে। আর ডব্লিউটাকে আগেই তো বলে দিয়েছি, ডব্লিউ হচ্ছে অ্যাজ এ ওয়ার্ক ফাংশন। এটা চলে আসবে হচ্ছে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি ছিল সেটাকে আইনস্টাইন তার থিওরি হিসেবে দিচ্ছে। আচ্ছা, এখানে সিম্পলি বলা হবে যে আমি যদি এইচ নিউ পরিমাণ এনার্জি দেই আর সেখানে যদি ওই শক্তির নিত্যতা সূত্র বজায় থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে তোমার এইচ নিউ জিরো। এই যে টোটাল শক্তিটা দিয়েছি, এই টোটাল শক্তিটা যদি কোনো একটা ইলেকট্রনের মধ্যে কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি দিতে পারে, তাহলে সেটা কি আসবে না, তার এইচ নিউ জিরো তার মিনিমাম যে এনার্জিটা লাগে তার সঙ্গে চলে আসবে কি তার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এখানে কিন্তু ইলেকট্রনকে অ্যাজ এ পার্টিকেল হিসেবে দেওয়া হয়, তো এখান থেকে চলে আসবে তোমার হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, বা চলে আসবে হচ্ছে ডেল ই। এইবারে তোমাকে বহু জায়গায় এইভাবে দেয়, এটা চলে আসে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু চলে আসছে তাহলে কি না ডেল ই, যে এনার্জি যে ডিফারেন্সটা সেটাই চলে আসছে কি কি চলে আসছে গো, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি চলে আসছে ডেল ইটা। এখানে ওই সেম জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে সেম জিনিসগুলো আছে, দ্য ইন্টেন্সিটি অফ লাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নাম্বার অফ ফোটন। বুঝছে? ইন্টেন্সিটি অফ লাইট ইজ নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ দ্য নাম্বার অফ ফোটন, মানে সিম্পলি কথা ইন্টেন্সিটি যদি বাড়ে নাম্বার অফ, আর কিছু না। এইবারে এর পরের এফেক্ট চলে আসছি কম্পটন এফেক্ট। এই কম্পটন এফেক্টটা একটুখানি দেখো, সবার রিলেটেড কাজ কিন্তু একই দিকে ডাইরেকশনে, মানে একটাই লক্ষ্যে কাজ কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট, পাশাপাশি কিন্তু একটু ডিফারেন্ট। তো এখানে সিম্পলি বলেছে একটা সারফেসের উপরে এক্স রে ফেলবো, এখানে লাইটটা যেটা ফেলছি সেটা হচ্ছে এক্স রে, বুঝলেন? এটাকে ইনসিডেন্ট লাইন যেটা ছিল সেটা চলে আসবে এক্স রে। এর ফ্রিকোয়েন্সি যদি এইচ নিউ হয়, সিম্পলি কথায় বলছে এর ফ্রিকোয়েন্সি এইচ নিউ হবে। তো এখান থেকে করলে, আচ্ছা এটা এক্স ওয়াই দুটো অ্যাক্সিস এঁকে নিয়ে দাঁড়াও, দিলে কি আসবে না আমার লাইটটা এটা হওয়ার পরে যে স্ক্যাটারিং যে লাইটটা হবে, আচ্ছা দেখো এইচ নিউ ড্যাশ হবে এবং এর সঙ্গে সঙ্গে
একটা ইলেকট্রনও রিকয়েল হবে। এদিকের অ্যাঙ্গেলটা কে বলা হচ্ছে থিটা, সিম্পলি থিটা লিখবে, আর এটাকে প্রেজেন্ট করা হয় যে ফাই দিয়ে, এটাকে থিটা, এটাকে বলছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। হ্যাঁ, বুঝছে? এটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটন হিসাবে লেখো, স্ক্যাটার ফোটন, স্ক্যাটার ফোটন লিখবে। ইলেকট্রন, এটা রিকয়েলড ইলেকট্রন লেখো, বুঝছে? এখানে ইলেকট্রনের থেকে এটা সিম্পলি বলা হচ্ছে, বলছে যে ফ্রিকোয়েন্সি তুমি দেবে তার চেয়ে লেস ফ্রিকোয়েন্সি, বা সিম্পলি এখানে ফ্রিকোয়েন্সি না দিয়ে ওয়েভ লেংথে বলেছিল, বলছে যে ওয়েভ লেংথে তুমি লাইট দেবে বা এক্সরে, যে এটা মনোক্রোমাটিক এক্সরে, যে ওয়েভ লেংথে দেবে তার থেকে লার্জ ওয়েভ লেংথের ফোটন স্ক্যাটার করবে। আচ্ছা, ওয়েভ লেংথ দিয়ে বলছি, কিন্তু লার্জ ওয়েভ লেংথ বলতে লেস এনার্জি, এটুকু মন বুঝতে পারবে। এখানে যে ওয়েভ লেংথটা দেব আর এখানে যে ওয়েভ লেংথটা আসবে, এই ওয়েভ লেংথ থেকে এই ওয়েভ লেংথ হবে, এই পাশে যে ওয়েভ লেংথটা, এই পাশে ওয়েভ লেংথটা হয়ে যাবে, মানে স্ক্যাটার ফোটনের ওয়েভ লেংথটা কি হয়ে যাবে না লার্জ হয়ে যাবে। কেন বলো তো? না কিছু পরিমাণ এনার্জি যে এক্সরে দিয়েছি এটা যাচ্ছে, এর কিছু পরিমাণ এনার্জি কমে যাচ্ছে। কেন না সেই এনার্জিটা ইলেকট্রনটাকে, যেটা ফোটো ইলেকট্রিক ঘনে ছিল, সেই ইলেকট্রনটাকে বের করতে, বলতে ইলেকট্রনটাকে সারফেস থেকে বের করার জন্য এই পরিমাণ এনার্জিটা হচ্ছে খরচ হয়ে যাচ্ছে বা ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আমার যে স্ক্যাটার্ড ফোটনটা হবে, ফোটনের শক্তি কম হবে, বা বলবো হচ্ছে ওয়েভ লেংথটা বেশি হবে। আচ্ছা, দাঁড়ান, কম্পটন এফেক্টের বলেছিল সেটা বলে দিই। আচ্ছা, কম্পটন হ্যাজ শোন দ্যাট ইফ এক্স-রে হ্যাভিং পার্টিকুলার ওয়েভলেংথ, এখানে ব্র্যাকেটে যেটা বলা আছে মনোক্রোমাটিক এক্স-রে, বুঝলে, আর অ্যালোড টু ফল অন আ সেম লাইট এলিমেন্ট বলতে ওই হালকা যে ধাতুগুলো, সিম্পলি লাইট এলিমেন্ট যেগুলো হালকা ধাতুগুলো, যেমন হচ্ছে কার্বন বলছে, লাইক কার্বন, দ্য স্ক্যাটার্ড এক্স-রে, মানে এটা পড়েছিল এক্স-রে, এখানে যেটা বেরিয়েছে ফোটন হিসেবে, বা স্ক্যাটার্ড এক্স-রে যেটাকে বলছি। তো দ্য স্ক্যাটার্ড লাইট বলো বা স্ক্যাটার্ড এক্স-রে হ্যাভ ওয়েভলেংথ, বলছে হ্যাভ ওয়েভলেংথ লার্জার, এখানে ওয়েভলেংথটা কি হবে, লার্জার হবে। ওয়েভলেংথ লার্জার মানে সিম্পলি তো কথা, এখানে ওয়েভলেংথে বলেছিল, কিন্তু সিম্পলি কথা তুমি জানবে যে এনার্জিটা দিয়েছি তার কিছু পরিমাণ এইখানে ইলেকট্রনের পিছনে ওয়েস্ট হয়ে গেছে, তাই এখানে যে এনার্জিটা যাবে সেটা কম হবে, এবং কম হওয়ার জন্য এনার্জি কম মানে ওয়েভলেংথ বেশি হয়, এটা জানবে। তো এক্স-রে হ্যাভ ওয়েভলেংথ লার্জার দ্যান দ্য ইনসিডেন্ট রেস থেকে, মানে যেই ইনসিডেন্ট এক্স-রে ফেলেছিল তার থেকে ওয়েভলেংথ বেশি হবে। অ্যান্ড ইন অ্যাডিশন ইলেকট্রন অলসো সাফার্স আ সাইমেলটেনিয়াস রিকয়েল, এবং ইলেকট্রনের একটা সাইমেলটেনিয়াস রিকয়েল হবে। বুঝলে কিছু? সিম্পলি বলে, যখন এই রাইটটা পড়ে স্ক্যাটার্ড এক্স-রে যেদিকে যাচ্ছে তার সঙ্গে ধাক্কা লেগে ইলেকট্রনটা অপোজিট দিকে যাচ্ছে। রিকয়েল বলতে বাংলায় আছে, বাংলা রিকয়েলটা কি জিনিস না প্রত্যাবর্তন, জানো তো, যে প্রত্যেক ক্রিয়ার জন্য। আচ্ছা, নিউটনের জন্য কি সূত্র পড়েছে গো, থার্ড লতে পড়েছে, প্রত্যেক ক্রিয়ার কি যেন ও সম্মুখ ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে বিপরীত যে প্রতিক্রিয়াটা না, রিকয়েল মানে হচ্ছে প্রতিক্রিয়া, মানে এ যখন ওইদিকে বেরিয়ে যাচ্ছে তার অ্যাজ এ প্রতিক্রিয়া হিসাবে যে ইটা যাবে। টোটাল এনার্জিটা কি হচ্ছে না, টোটাল এনার্জি দুটোর মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। আর এখানে অ্যাঙ্গেলটা একটু আকার মানে ডিফারেন্ট হয়ে গেছে, অ্যাঙ্গেল দুটো খুব পাশাপাশি হয়, মানে ইকুয়াল টাইপের অ্যাঙ্গেল হয়, ইকুয়াল টাইপ, একবারে ইকুয়াল বলবো না থিটা ফাইকে, ইকুয়াল টাইপের অ্যাঙ্গেল আছে, এটা একটু বেশি এক্সপ্যান্ড হয়ে গেছে। আচ্ছা, এইটা এক্সপ্রেস করলে বলতে তোমার কম্পটন যেটা এক্সপ্রেস এখানে ডেল ল্যামডা, মানে তোমার হচ্ছে, আচ্ছা এই ওয়েভলেংথটা যে পরিমাণ যে বেড়ে যাচ্ছে, মানে
ওয়েভলেংথ হিসাবে বললে এটা যে ওয়েভলেংথ, এর থেকে এই ওয়েভলেংথটা বেশি তো। আচ্ছা এটা কি বুঝতে পেরেছো, এই থেকে এই ওয়েভলেংথটা বেশি, মানে স্ক্যাটার বেশি। তাহলে এই যে বেশিটা হচ্ছে মানে এটা থেকে, এদের তুমি এটা থেকে বাদ দেই, এটা থেকে এই ল্যামডাটা বাদ দেই, সেটা কি চলে আসবে, আর সেটা চলে আসবে হচ্ছে বলবো ডেল ল্যামডা, মানে ওয়েভলেংথের যে পরিমাণ ইনক্রিজ হয়েছে সেটাকে বলা হয় কম্পটন শিফট। মানে ওয়েভলেংথ যে পরিমাণ বেড়েছে সেটাকে বলা হয় কম্পটন শিফট। তো কম্পটন শিফট ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা কম্পটনের ইকুয়েশন লিখছি, দিয়েছে এই ইকুয়েশন 2h বাই m0c। m0 এর কি না, কিছু ইলেকট্রনটা চলে গেল, বাকি যে ইলেকট্রন আছে তার মাস, সি হচ্ছে এখানে সব জায়গাতে লাইটের ভেলোসিটি। এখনো পর্যন্ত সবগুলো কিন্তু অ্যাজ এ ইলেকট্রনকে অ্যাজ এ পার্টিকেল হিসাবে ধরা হচ্ছে, বুঝছে। পরে যদিও চলে আসবো যখন ওই যে কি বলেন ডি বগলি যখন চলে আসবে, আচ্ছা ডি বগলি কমপ্লিট করবো, ডি বগলি এলে তখন ওয়েভ নেচার বলবে। 2h বাই m0c মানে এটা হচ্ছে ওই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা বা ড্যাশ মাইনাস ল্যামডা বলতে পারো, ইনটু থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2। এই থিটাটা কি না স্ক্যাটারিং অ্যাঙ্গেল যেটা, বুঝলে। তাহলে এইখান থেকে যেটা দেখতে পাচ্ছ একটুখানি ক্লিয়ার করে দেখলে, এই যে ল্যামডা কম্পটন শিফটটা, এটা কিন্তু এদের কারোর উপর নির্ভর করছে না, শুধুমাত্র নির্ভর করছে এই থিটার উপরে। আচ্ছা এইটার আর একটা ফরম্যাট আছে, মানে সাইন স্কোয়ার থিটা বাই 2টাকে যদি 1 মাইনাস সাইন থিটা লেখা যেতে পারে, এই 1 থিটা সাইন থিটা কেন হবে, 1 মাইনাস কস থিটা হয়ে যাবে। 2h বাই, আরে তোমাদের কিসের জন্য কিসের সূত্রগুলো থাকে, ম্যাথে ছিল, এইচএস এর ম্যাথে ছিল, এটাকে লেখা যেতে পারে 1 মাইনাস কস থিটা। ওই যে সাইন স্কোয়ার থিটা বাই 2 এর ভ্যালু 1 মাইনাস কস থিটা, এটা কি করে প্রমাণ হচ্ছে আমি বলতে পারবো না। হ্যাঁ স্যার জানি। তখন অঙ্কে বই খুলবে বুঝতে পারি, এটা সূত্র আকারই থাকে। আচ্ছা এর পরে চলে আসছি, এটা তো হয়ে গেল 1 মাইনাস কস থিটা। তো যাই হোক, যেটা সিম্পলি বলবে এটাকে এই ফর্মেটে লিখলেও একটা জিনিস বুঝতে পারবে, ডেল ল্যামডা মানে কম্পটন শিফট যেটা আসবে সেটা শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে, এটা অনলি হচ্ছে ডিপেন্ডস অন থিটা। থিটা কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এইবারে বলছি শোনো, যদি থিটার ভ্যালু 0 হয়, থিটার ভ্যালু 0 হলে লাইটটা কিরকম যাবে, মানে স্ক্যাটার ফোটনটা তার ইনিশিয়াল ফোটনের সঙ্গে কিরকম যাবে, একই রকম মানে সমান্তরালে বেরিয়ে যাবে। মানে প্যারালাল বলবে। উফ, এটাও এরকম যাচ্ছিল, স্ক্যাটার যেটা হবে সেটাও এরকম, মানে এটাও এক্স অ্যাক্সিস দিয়ে গেলে ওটাও এক্স অ্যাক্সিস এর সঙ্গেই যাবে। দুটো যখন এরকম যাচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 0 ডিগ্রি, এটাকে বলছে প্যারালাল, মানে স্ক্যাটারিং লাইটটা ইনসিডেন্ট লাইটের সঙ্গে প্যারালাল যাবে। আচ্ছা 0 বলে বসে দিলে কত হবে, কস থিটা কসের ল্যামডাটা 0, তাহলে কোন শিফট কি হবে, এখানে শিফট হবে কিছু, না এই তো এখানে 1 0 হয়ে যাবে না, তো ডেল ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে 0, মানে এখানে কোনো শিফট কিছু হবে না। আচ্ছা আর কি অপশন আছে, আচ্ছা থিটা ইকুয়াল 90 ডিগ্রি, মানে স্টার্টিং এর 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি বলতে কি রকম জিনিসটা দেখো, এটা এরকম যাচ্ছিল ইনসিডেন্ট লাইট, মানে এইচ নিউ লিখি, পারপেন্ডিকুলার। আর এটার সঙ্গে এটা এরকম যাবে, আরে বাঁকিয়ে লিখতে হতো, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। তার জন্য অ্যাঙ্গেলটা কি করে মাপছি, দেখো অ্যাঙ্গেল এরকম করে মাপা হয়, এটাকে যদি আরেকটু এক্সটেন্ড করে দিই ইনসিডেন্ট লাইটটাকে, তার সঙ্গে অ্যাঙ্গেলটা এরকম হয়ে যাবে 90 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে এইচ নিউ ড্যাশ হয়েছে। এইবারে বলো তাহলে এখানে ডেল ল্যামডার ভ্যালু কত হবে, এবার বসাতে হবে, এইচ এর ভ্যালু কত বসাবো গো,
আচ্ছা এটা একবার একটু বসিয়ে বলো তো কত হবে এখানে। আচ্ছা এখানে সব সিজিএস ইউনিট বসবে, এখানে বসানো অ্যান্সার দেওয়াই আছে। 0.0242 অ্যামস্ট্রং, এটা সিজিএস ইউনিটে নিয়ে এসছি। তাহলে তুমিও যথারীতি কি বলে যেন ওগুলোকে সব সিজিএস ইউনিটে বসাবো, মানে এইচ এর ভ্যালু অ্যাজ এ আর্ক সেকেন্ডে বসাবে। আচ্ছা ইন দিস কেস ল্যামডা ইজ নোন এজ আ কম্পন ওয়েভলেংথ। ঠিক আছে, আর একটা কি আছে? থিটা। আচ্ছা 180 ডিগ্রি বলতে কিরকম? 180 ডিগ্রি বুঝলে এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট এইখানে গিয়ে পড়লো, হয়তো এই সারফেসে গিয়ে পড়লো। এইবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কোন দিকে আসছে? এটা বিপরীত এই দিকে ঘুরে। মানে একবারে অপোজিটে। অপোজিটটা কি এর উপরে লিখি, দাঁড়াও একটা হয়ে গেল। এইখানে কি হবে? cos 180 ডিগ্রি ভ্যালু কত গো? -1। মাইনাস -1। বসে তো -1 কি হবে? 1 এর সঙ্গে -1 বসালে তো 2 হয়ে যাবে, মানে 4h/m0c হয়ে যাবে। m0 এর ভ্যালু কত হবে এখানে? হ্যাঁ কোনটা m0? m0 তে রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন হবে। এই রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন কোথা থেকে দেওয়া থাকবে? আচ্ছা ঠিক আছে। m0টা হচ্ছে রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, কোন সারফেসের জন্য করেছে ওটা। পাশাপাশি ইলেকট্রনের মাসটাই বসিয়ে দেবে, তো কোনো ঝামেলার কিছু আসবে না আমার মনে হয়। আচ্ছা কিটা বললাম যেন, ও এটা তাহলে ভ্যালুটা হয়ে যাবে দেখো, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার হচ্ছে এটা এটা 2 বসালে 2 দিয়ে 4 হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি 2h যেটা তোমার m0c ছিল এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, মানে তোমার এই ভ্যালুটা তো অলরেডি করে এসছি 0.0242, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দেবে দিয়ে যেটা হবে। একটা হয়ে গেলে বাকিগুলো মনে থাকে, এগুলো করে নিতে পারবে। আচ্ছা এগুলো তো কম্পটাউনের ক্ষেত্রে গেল। এইবারে চলে আসছি, এগুলো সবই কিন্তু সাপোর্ট করে হচ্ছে ইলেকট্রনের পার্টিকেল নেচার। ওয়েভ নেচার এখনো আসেনি, এইবারে আসছি ওয়েভ নেচার। এই ওয়েভ নেচার থেকে মানে ডি বগলির থেকে অনেক কিছু কোশ্চেন পড়বে, আর ডি বগলির ওয়েভলেংথ ক্যালকুলেট করতে পারবো। সবচেয়ে বেশি টাইম পড়া জিনিস হচ্ছে ডি বগলির ওয়েভলেংথ ক্যালকুলেট করতে পারবে। সিম্পল বলতে কি বোরের ক্ষেত্রে যেটা ছিল যে সিম্পল একটা ইলেকট্রন ঘুরছে, তো একটা সার্কুলার পাথে ঘুরবে, যেটা কিনা এখান থেকে তার রেডিয়াস টেডিয়াস সবই ফিক্সড আছে। রেডিয়াস হয় RN, এনার্জি এক্সপ্রেস করে নিতে পারি EN। এইবারে তোমার কি বলা হলো না, ডি বগলি বলছে ইলেকট্রন যে এমিট ঘুরছিল এতক্ষণ পার্টিকেল বলছি তো, এতক্ষণ বলছে না ইলেকট্রন পার্টিকেল না, ইলেকট্রন ডি বগলি যেটা বলবে ইলেকট্রন হচ্ছে লাইটের মতো, মানে ইলেকট্রোম্যাগনেটিক, তড়িৎ চুম্বকীয়, মানে এর সঙ্গে তড়িৎ চুম্বকের তরঙ্গ বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এর সঙ্গে কি আছে, এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে এর ওয়েভ নেচারও আছে। বলছি এরকম করে ঘুরছে না, এরকম করে ঘুরছে।
এরকম করে আসছে, এবং সেখানে ও একটা ল্যামডা ধরে নিয়েছে, বলছে এই যে ওয়েভলেংথটা এটা হয়ে যাবে ল্যামডা। এটা যদি ল্যামডা হয়, ল্যামডার ভ্যালু চলে আসবে h/m। ভি বলানোর সময় তুমি আজ সিও বলতে পারো, সি মানে হচ্ছে ভেলোসিটি, বুঝলে? আমাদের সেই কি বলে যেন, ওই যে এইচএস এর দিকে বোর্ডে দেখবে তখন সবসময় সেই ল্যামডা ইকুয়াল টু h/m ভি লিখে রাখতো। ভি মানে ভেলোসিটি, এখানে অ্যাজ এ লাইটের ভেলোসিটি, মানে অ্যাজ এ যেহেতু আমি বলছি যে ইলেকট্রন যে ঘুরছে সেটা অনেকটা লাইটের মতো, মানে সেম লাইটের মতো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেহেতু বলছি, তো ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি দেওয়া হবে। আচ্ছা, এটা প্রমাণ করছে কি করে? তো এটা ডি ব্রগলি হাইপোথিসিসটা বলি। কি বলেছে, the electron in a material particle is revolving around the nucleus in a circular orbit. But de Broglie pointed out that the electron like light, electron is light moto, like light behaves both as material particle, particle হিসাবে, and as a wave, particle হিসাবে behave করে, and as a wave হিসাবে, যেটাকে ওই জন্য ইলেকট্রন লাইটটা মনে রাখবে, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো বলছে ইলেকট্রনটা হচ্ছে সেম, মানে পার্টিকেল নেচারও আছে, সঙ্গে সঙ্গে ওয়েভ নেচারও আছে। দ্য ইলেকট্রন লাইক লাইট বিহেভ বোথ অ্যাজ মেটেরিয়াল পার্টিকেল অ্যান্ড অ্যাজ আ ওয়েভ, দ্যাট ইজ আ ইলেকট্রন হ্যাজ আ ডুয়াল ক্যারেক্টার। এটা ছিল হচ্ছে ওই কি বলে না, ডুয়াল নেচার বা ডি ব্রগলির দ্বৈত সত্তা না কি একটা ব্যাপার ছিল, এরকম একটা বাংলা ছিল, নোন অ্যাজ ডি ব্রগলি হাইপোথিসিস। ঠিক আছে, আচ্ছা, ডি ব্রগলি এখানে ওয়েভলেন্থ ক্যালকুলেট করার জন্য ধরে নিয়েছে ওয়েভলেন্থ ল্যামডা, বুঝলে? ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তো ল্যামডার ধরে নেই এই যে ল্যামডা ওয়েভলেন্থে ঘোরে, তো ল্যামডার একটা করেসপন্ডিং, ল্যামডার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি হচ্ছে নিউ। নিউর সঙ্গে ল্যামডার রিলেশন আছে, তো কি রিলেশন আছে, কি আছে গো? সি বাই ল্যামডা আছে। বলছি ল্যামডা যে ওয়েভলেন্থ তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যদি নিউ হয়, তাহলে এই যে ঘুরছে এর এনার্জি কি হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে গো? এইচ নিউ। এটা কি হিসাবে ধরলাম না, অ্যাজ এ ওয়েভ হিসাবে। বলছি অ্যাজ এ পার্টিকেল হিসাবে ধরলে কি হবে, যেহেতু লাইট বলছি তাহলে ভেলোসিটি কি হচ্ছে না, সি হয়ে যাচ্ছে, তাহলে সেখানে এনার্জি কি হবে না, ইকুয়াল টু হবে এম সি স্কোয়ার। এমটা কি না, যদি ইলেকট্রন বলছি ইলেকট্রনের মাস, আর তার যে লাইট হিসাবে ধরেছি তার ভেলোসিটি স্কোয়ার দিলাম। এবারে এই দুটোকে তুমি এখানে হচ্ছে ইকুয়াল করে দেবে, এইখান থেকে এইটা আসবে। আমি একেবারে জাস্ট বলে দিচ্ছি ল্যামডা ইকুয়াল টু কি হয়েছে না, h/mc হয়। এটা কি করে আসছিল দেখো, যে ল্যামডা ধরেছে তার যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি নিউ হয়, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে এইচ নিউ। এটা হচ্ছে ওয়েভ হিসাবে ধরলাম। আর যে পার্টিকেল হিসাবে ধরলে পার্টিকেলের ভেলোসিটি যদি সি হয়, মানে লাইটের পার্টিকেল হিসেবে বলছি সি হয়, আর ইলেকট্রন যদি মাস এম আছে, তাহলে এম সি স্কোয়ার ইকুয়াল টু এম সি স্কোয়ার। এবার সেইটাকে আছে আমরা এখানে ইকুয়াল করছি, তাহলে এইচ নিউ ইকুয়াল টু হয়ে যাবে এম সি স্কোয়ার। নিউ সমান কি হয়ে যাবে কি গো না, সি বাই ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে এম সি স্কোয়ার। এই সির সঙ্গে এই সি স্কোয়ার কেটে দাও, একটা সি জাস্ট পড়ে, আর ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে, ল্যামডাটাকে এই পাশে তুলবে, আর এম আর সিটাকে বোধ নিচে নামনি চলে আসবে, h/mc হবে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ আমাদের স্যার। ক্ষেত্রে বহু জায়গায় এই ম্যাথটাই পড়বে, যে ল্যামডা ইকুয়াল টু h/mc। এইবার একটা কথা বলি, তোমাদের বাংলা বই যেখানে আছে সেখান থেকে পরিষ্কার বুঝতে পারো, এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নোটে সবকিছু আছে, আমি থরলি নোট না করে আস্তে আস্তে যাচ্ছি। এই যে ডি ব্রগলির যে ওয়েভ নেচার, এটা কিন্তু মানে ইলেকট্রন মাস তো জানো, নেগলেক্টেড মাস, বলছে খুব নেগলেক্টেড যাদের মাস তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। মানে তুমি হঠাৎ করে ক্রিকেট বলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে গেলে ক্রিকেট বলের মাস যথেষ্ট কম, কিন্তু ইলেকট্রনের মাসের মতো তো নয়, তো ইলেকট্রনের মাস এখানে নেগলেক্টেড একটা ছোট মাস, কিন্তু বলছে এই সেম জিনিসটা, এই জিনিসটা যদি আমি আজ কোনো হাই মাস মানে একটু ভরের যেগুলো কোনো মডারেটের মাসের
কারোর ক্ষেত্রে যদি করি, মানে আজ ক্রিকেটের বল এরকম একটা বলের জন্য করলাম, তার জন্য যদি করি, তার জন্য করলে কিন্তু এই ডি ব্রগলির যে ওয়েভ নেচার, মানে দ্বৈত সত্তা যেটা আছে, ডুয়াল নেচার, এই ডুয়াল নেচার কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল হবে না। এবং এর ক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবল হবে না, এখানটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা বলে দাও। হচ্ছে এই যে সিম্পল কথা বলবেন, ডি ব্রগলির এই যে হাইপোথিসিস, এটা কিন্তু কোনো হেভি পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। হেভি পার্টিকেলও হওয়ার কথা নেই, খুব বেশি বড় ভারী কিছু হওয়ার দরকার নেই, মডারেট হলেই হবে। মানে আজ ক্রিকেট বল এরকম টাইপের, এই ক্রিকেট বল যথেষ্ট হালকা, বাট ইলেকট্রনের রেসপেক্টে এটা অনেক গুণ ভারী, এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সিম্পলি কথা বলে মডারেটেড যেগুলো মাস, মানে যেগুলো একটুখানি বেশি ভারী, তাদের ক্ষেত্রে হয় না, একমাত্র ইলেকট্রনের হালকা মাস তার ক্ষেত্রে হয়। দাঁড়াও বলি কি আছে জানো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্বেলের বল, বল বলনি, মার্বেলের বল বলেছে, লিখেছে 1 গ্রাম, এটা মার্বেল নিয়েছে, ক্রিকেট বলের থেকে আরো হালকা, 1 গ্রাম মার্বেল নিয়েছে, তাহলে এটা হচ্ছে 10⁻³ কেজি গ্রাম। এইটাকে এখানে ল্যামডাতে বসাও, এটা হয়ে যাবে 6.6, আচ্ছা এসআইতে নিয়েছি, হ্যাঁ 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, আর চলে আসবে এম এর জায়গায় 10⁻³ আর 03 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যাই হোক না কেন, কাটাকাটি করে দেখো কত হবে। এটা 6.626 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 2 এখানে এই 3 আসতে 24, তার জিরো হতো গো, 6 0 3 আসতে 24, আর সামনে যাই থাকুক না কেন, আর 10⁻³ কত হচ্ছে দেখো না, -34 এর সঙ্গে প্লাস হবে 3 -3, কত হচ্ছে, কত হচ্ছে গো, 2 × 208, মানে ওটা -29 হচ্ছে। কি হলো ব্যাপারটা, 39 হবে, 39 -39। 3 করে দাও এটাকে, ও 8 4 তো 42, তো 42 থেকে 3 বাদ দিচ্ছি, সরি 39 না, 39 29 না। আচ্ছা এই যে ফ্রিকোয়েন্সিটা হয়েছে, বুঝছে, এই ফ্রিকোয়েন্সিটা কি এসছে না, একটা এক্সট্রিম এটা ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ। এসছে, হ্যাঁ সরি, হ্যাঁ ওয়েভলেংথটা এসছে, ওয়েভলেংথ, আচ্ছা ওয়েভলেংথ লিখে দাও, ওয়েভলেংথটা আসছে খুব কম, এটা তো খুব কম এসছে, এটা যদি খুব কম হয় তাহলে এর কি আসবে, কি বলে যেন এটাকে, এর যে ফ্রিকোয়েন্সি, এর রিলেটেড ফ্রিকোয়েন্সি আসবে, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম আসবে, কি বলো, ফ্রিকোয়েন্সি যেমন কি চলে আসবে, তো ফ্রিকোয়েন্সি c/λ। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি চলে আসবে, তো সে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আসা মানে কি, একটা এনার্জি কি হবে, ম্যাক্সিমাম এনার্জি আসবে। ফ্রিকোয়েন্সি যদি না বুঝতে পারে এইখান থেকেই করবে, হ্যাঁ এই যে নিউ সমান চলে আসবে c/λ, যখন ল্যামডা বসিয়ে দেবে 10⁻³ 39, এটা যখন উপরে চলে যাবে তখন কত হবে, যাই হোক না কেন +39 তো হয়ে যাবে, আর যা থাকুক উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে। তো এত বেশি ফ্রিকোয়েন্সি হলে তার যা এনার্জি হবে, সেটা কি পসিবল, তুমি কি মার্বেলের মধ্যে ওই পরিমাণ এনার্জি দিতে পারো, না ওর ওই পরিমাণ এনার্জি থাকা উচিত, বলছে একটা এক্সট্রিম ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, যেটার রিলেটেড যে এনার্জিটা হবে ইকুয়াল টু h নিউ করলে একটা এক্সট্রিম এনার্জি পাবো, যেটা কিনা অ্যাকচুয়ালি পসিবল নয়। তাই জন্য বলির যে ডুয়াল নেচার বলো, ডিভাগলির যে ওয়েভ লেংথ, এটা এই যে হাইপোথিসিসটা, এটা শুধুমাত্র ইলেকট্রনের মতো যেগুলো খুব কম মাস আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরকম মডারেট মাস বলতে খুব ভারী কিছু নয়, এই যে ওই 1 গ্রাম কারোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, বুঝতে পারলে, 1 গ্রাম মতো কারোর ক্ষেত্রে এলেও সেখানেও এটা অ্যাপ্লিকেবল হবে না। দেখতে পেলে, হ্যাঁ স্যার। আচ্ছা
এখানে যদিও ভেলোসিটিটা ইয়ে কি বলে জানো, এই যে 1 গ্রাম মার্বেল, এই ম্যাথটা অ্যাকচুয়ালি ছিল যে তোমাকে এরকম ম্যাথ দেবে যে 1 গ্রাম মার্বেল, এটা ভেলোসিটিটা অ্যাকচুয়ালি আমি আলোর ভেলোসিটি বসিয়েছি, এটা ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড দিল, সেখানে এরকমই আসতো, ওই 39 নেওয়া আছে তখন -21 আসতো। যাই হোক, সেটা হলেও সেটা একটা এমন হেভি ভেলোসিটি, হেভি ফ্রিকোয়েন্সি চলে আসবে, সেই ফ্রিকোয়েন্সি রিলেটেড এনার্জিটা কখনোই পসিবল নয়। মানে ওয়েভলেংথ যত ছোট হবে এনার্জি তত বাড়ে, তো সেই জায়গাতে এত কম ওয়েভলেংথ আসবে, তার রিলেটেড যে এনার্জিটা প্রচন্ড বেশি পরিমাণে আসবে, যেটা কিনা পসিবল এনার্জি নয়, তাই জন্য বলা হবে না আমার ওই কার ক্ষেত্রে বলছি, যেগুলো মডারেটেড মাস আছে তাদের ক্ষেত্রে, মানে 1 গ্রাম হলেও তার ক্ষেত্রে হচ্ছে কিনা আমার ওই এটা অ্যাপ্লিকেবল করতে হবে, ডি ব্রগলির যে হাইপোথিসিস অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এইবারে একটা ম্যাথ দিচ্ছি, জাস্ট এই ম্যাথটা একটুখানি করে ফেলো। যেমন আছে এখানে আছে দা ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন, এটা তো এ থেকে নয়, এটা ওখানে এ থেকে আছে, মানে আগে যেটা করেছি। দা ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন আছে, আমি ওর ডব্লিউ আকারে লিখে দিচ্ছি। ওয়ার্ক ফাংশন অফ মেটাল ইজ, আচ্ছা ডব্লিউ ভ্যালু দেওয়া আছে 2 eV। আচ্ছা, এবার কোশ্চেন কি আছে, ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ওয়েভলেংথ। আচ্ছা, ফার্স্ট এটা করি, ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ওয়েভলেংথ, মানে যেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেরকম হয় সেরকম করে। তাহলে আমি এখানে ফার্স্ট কি লিখবো দেখো, ডব্লিউ ইকুয়াল টু কি জানি না, এইচ নিউ জিরো, এটা সমান কি দেওয়া আছে না 2 eV। এবারে আসি প্রয়োজন হয় আমি এনার্জি ট্রান্সফার করবো, ইভি এনার্জিটা জুলে টুলে ট্রান্সফার, নিউ জিরো সমান কি হয়ে যাবে, কি করেছি সি বাই, সির কোনো জায়গা নেই, ল্যামডার জায়গায় জিরো দিয়ে দিই, সি তো ফিক্সড ভ্যালু। আচ্ছা 2 × EV। আচ্ছা, এইচটা তো জুলে এক্সপ্রেস করি, তাহলে ইভিটাকে অ্যাজ এ ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করছি, তাহলে 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। আগে ইউনিট গুলো না এরকম করে বসিয়ে করব, তাতে সুবিধাই হয়, ম্যাথের সুবিধা হয়। আচ্ছা, আমাকে ল্যামডা জিরো বের করতে দিয়েছে, তাহলে ল্যামডা জিরো সমান কি হবে, ল্যামডা জিরোটাকে ওই পাশে উপরে তুলে দিলাম আর পুরোটাকে নামিয়ে দিলাম, দিয়ে একবারেই করে দিচ্ছি। এইচ এর ভ্যালু আসবে 6.626 ইন্টু 10⁻⁻30 জুলের সঙ্গে আসবে হচ্ছে তোমার সেকেন্ড, এর সঙ্গে সি 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড এলো, আর নিচে থাকছে হচ্ছে 2 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা, ইউনিটটাকে করে নি, দেখো এই যে জুল আছে, জুলই আছে, যে আকারে জুল আর এই জুল কাটলো, সেকেন্ড ইনভার্সের সঙ্গে এই সেকেন্ড কাটলো, শুধু থাকবে হচ্ছে ইউনিট অ্যাজ এ মিটার থাকবে, ইউনিট হয়ে গেল ইউনিটের ক্যালকুলেশন। আর বাদ বাকি রইলো পরে 10⁻⁻ ক্যালকুলেশনটা করে নিই, বাদ বাকিগুলো ভাগ করে দিলেই হবে। 10⁻⁻ চলে আসছে -34 এর সঙ্গে 19 যোগ হবে আর 8 যোগ হবে, তাহলে 19 আসছে কত, এই 19 আর 8 হচ্ছে তোমার 27, 27 বাদ দিলে তোমার 10⁻⁻7 থাকবে। 6.204। এগুলো কাটাকাটি করতে এটা হয়েছে হ্যাঁ স্যার। 6.204, আমি এর মধ্যে কিন্তু আচ্ছা ঠিক আছে, মানে এটা তো হলো 6.204। আচ্ছা, আমি মিটার ইউনিটে বসেছি, মিটার ইউনিট থাকবে, তোমার যদি মনে হয় সেন্টিমিটার এক্সপ্রেস করবে তখন সেন্টিমিটার করবে, বুঝলে। আর ইউনিটের ক্যালকুলেশনে দেখতে পেলে এরকম করে ইউনিটের ক্যালকুলেশন করবে,
এখানে হঠাৎ করে মন গড়া অ্যামস্ট্রং বা সেন্টিমিটার দিয়ে দেবে না, এরকম করে করবে, অ্যান্সার ঠিক হবে। এর বাইরে এরকম করে ইউনিটে ক্যালকুলেশন আছে। হয়েছে? এখানে নোট একটু অন্যরকম করা আছে যদিও, সে থাক, তুমি এরকমই করবে, বুঝলে? এরকম করে সমস্ত ইউনিট লিখেছি, যে পাশে তুমি থার্মোডাইনামিক্সের ম্যাথ করো, যেখানে ম্যাথ করো না কেন ইউনিট লিখে ম্যাথ করবে, তো সুবিধা তোমারই হবে। আচ্ছা, এরপরে কি আছে? What will be the velocity of the electron when the metal is irradiated with the light of wavelength theta? ভালো দিয়েছে। এবারে পরের কোশ্চেন আছে, এই সেই সেম মেটাল সারফেসই হচ্ছে, what would be the velocity of electron when the metal is irradiated with the light of wavelength? আচ্ছা, আমি ওখানে আছে, আমি যে ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট ওয়েভলেংথ লিখি, ইনসিডেন্ট ওয়েভলেংথ হয়ে যাচ্ছে যেটা ল্যামডা ইকুয়াল টু দেওয়া অ্যামস্ট্রং হয়ে যাচ্ছে, 4000 অ্যামস্ট্রং। এবারে একটা জিনিস শোনো, আমাকে এখানে যে এনার্জিটা দেওয়া ছিল সেটা হচ্ছে ইভি তে দেওয়া ছিল, ইভিটাকে আমি ডাইরেক্টলি জুলে কনভার্ট করে নিতে পারি। আমাকে তো আলটিমেট এখানে যেটা করতে হবে, ডেল ই, যেটাই ডেল ই সেটাই কি হাফ এমভি স্কোয়ার। আর এটাকে আমরা অনেক সময় কি করি, যখন যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতো তখন এটা কি থাকতো, তখন এটাই হয়ে যেত এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এটা সমান ডেল ই, আর ডেল ইর যে ডিফারেন্সটা সেটা মানে হাফ এমভি স্কোয়ার। এখান থেকে আমি ভেলোসিটিটা বের করবো না যে পার্টিকেল হিসেবে ধরে। এইবারে কি হচ্ছে, ডেল ইটা আমার কি দেওয়া আছে, আমার এখানে একটা ই দেওয়াই আছে, মানে ই জিরোটা দেওয়া আছে, এটার শুধু ইটা বের করে নিতে হবে। এর ইটা বের করবো কি করে, দেখো ল্যামডা ইটা দেওয়া আছে, এটাকে আগে তাহলে কনভার্ট করবো কিসে, এটাকে এসআই ইউনিটে করবো, একে আজ মিটারে কনভার্ট করো। অ্যামস্ট্রং সমান কত মিটার গো? 10 to the power minus 10 10 to the power minus 10 মিটার। তাহলে কাটো দেখি কত হয়, 4 into 10 to the power minus 7 মিটার, তাই তো? হয়েছে? তাহলে এর যে রিলেটেড যে এনার্জিটা মানে ই যেটা, আচ্ছা ই জিরো আমার দেওয়া আছে, হ্যাঁ ই জিরো দেওয়া আছে তোমার হচ্ছে 2 EV। এটাকে ডাইরেক্টলি আমি এনার্জিতে কনভার্ট করতে পারি 2 into 1.602 into 10 to the power minus জুল। আচ্ছা, এর এনার্জিটা তাহলে কি হয়ে যাবে, ল্যামডা তো বের করে নিয়েছি, ইকুয়াল টু কি লিখবো, এইচ ইন্টু নিউ মানে সি বাই ল্যামডা। এইচ এর ভ্যালু কত লিখবো না 6.626 ইন্টু 10 to the power minus 34, সির ভ্যালু মিটারে চলে আসবে 3 into 10 to the power 8। ল্যামডা কত বসাবো, আচ্ছা এর ইউনিটটা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ যা ইউনিটটা এখানে বসানো হলো না, ছোট করে বসাচ্ছি, এটা হচ্ছে জুল সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এইখানে থাকছে হচ্ছে 4 into 10 to the power minus 7 মিটার। এই মিটার কাটবে, সেকেন্ডে ইনভার্সের সঙ্গে সেকেন্ড কাটবে, পরে থাকবে শুধু জুলের ইউনিট। তাহলে বাদ দাও কত হয়, এটা ক্যালকুলেট কর, 10 to the পাওয়ারটা আমি ক্যালকুলেট করে নিই, 10 to the power minus 34 এর সঙ্গে +8, আর এটা তোমার -7টা যোগে গিয়ে যাবে +7, মানে হচ্ছে 8 7 15, 34 থেকে 15 বাদ দিলে কত হয়, কত হয় গো, 19। স্যার 4.97 into 10 to the power minus 19 4.97 বললে, 97 into 10 9696 এই পরিমাণ জুল থাকলো,
তাই তো? হ্যাঁ তাহলে ডেইলি কত হবে? স্যার ওইটা থেকে এই যে জিরোটা থেকে বাদ বাদ দিতে হবে। দিলে তোমার এইটা। এখানে তাহলে এটা গুণ করতে হবে। বোথ সাইডে 10⁻⁻19 আছে, তো 10⁻⁻19টা থেকেই যাবে। একটা কাজ করো, এই 4.97 থেকে বাদ দাও, এইটা মাল্টিপ্লাই করে বাদ দাও দেখি। আচ্ছা এই পোর্শন লিখবো না, বাদ দাও তো, এটা বাদ দাও। কত নেই ওটা বোঝা হয়ে যাচ্ছে। 1.6 স্যার এর সঙ্গে 1.77 এরকম হবে। এটা 16 সঙ্গে 2 গুণ করেছি তো 32 হবে না? 3.2। ও বাদ দিলে স্যার বাদ দিলে বাদ দিলে কত হচ্ছে? 1.7 এই পরিমাণ হচ্ছে জুল থাকছে। এই জুলটা সমান কত হবে না, আমার এই যে হাফ এমভি স্কোয়ার, এই পাশে তাহলে লিখে দিই হাফ এমভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান কত হবে? ইলেকট্রন করেছি, হ্যাঁ, ইলেকট্রনের মাস দিয়ে ভাগ করব। ইলেকট্রনের মাস কত হয় গো? 10⁻² কত ছিল? মাইনাস 31। কেজি ছিল, গ্রামে বসাবো না তো, কেজিতে বসাবো। -28 এর গ্রাম ছিল, -31 এর কেজি। কেজি আর ভিটা কি হয়ে যাবে? আচ্ছা ভি ভি আছে 1.77 ইন্টু চলে আসছে 10⁻⁻19। এবার দেখো ইউনিটের কাজটা কি করছি দেখো। জুল মানে কি জানো? নিউটন ইন্টু মিটার। হয়েছে? আচ্ছা এই পাশে কোথায় করি? এই পাশে করে দেখিয়ে নিয়ে আছে কোথায়। আচ্ছা এখানে করে নিচ্ছি, হ্যাঁ, এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছি, করে নি। এই জুল ইউনিটটাকে কি করে এক্সপ্রেস করছি দেখো। নিউটন ইন্টু মিটার। 1 নিউটন মানে কি গো? নিউটন মানে কি? নিউটন বলের ইউনিট তো, ফোর্সের একক। ফোর্স। বলের নিউটন 1 নিউটন মানে কি বলবো না, 1 কেজি একটা বস্তুর মধ্যে যদি আমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি, তাহলে যে বলটা অ্যাপ্লাই করেছি ওই বলটা হয়ে যাচ্ছে 1 নিউটন। আবার বলছি, 1 কেজি একটা, 1 কেজি নিলাম, 1 কেজির মধ্যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেই ফোর্সটা যদি এর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন মানে ত্বরণ তৈরি করতে পারে, তাহলে ওইটা যে হয়ে যাবে, এই বলটা হয়ে যাবে তখন হচ্ছে 1 নিউটন। তাহলে নিউটন মানে কি না, কেজি মিটার বাই হচ্ছে সেকেন্ড স্কোয়ার ইন্টু এখানে মিটার থাকলো। এটা ফাইনালি এলো কি জুল, মানে আচ্ছা কেটা না, কেজি, হ্যাঁ, কেজি ইন্টু মিটার ইন্টু মিটার। তাহলে এইখানে বসাবো কি হিসেবে দেখো না, এখানে বসাবো কেজি, আচ্ছা এইখানে একটা ইউনিটের ঝামেলা হয়ে যাচ্ছে। জুল মানে নিউটন মিটার আসছিল, কেজিটা না ডিভাইড করলাম, ডেলি তো জুল এলো। ও এটা তো হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, অলরেডি তো জুলটাই বের করেছি না, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, কিন্তু মিটারটা তো আগে থেকে ছিল, মানে এই জিনিসটা হয়েছে। এইবারে দেখো কেজিতে কেজি কেটে দেব, উপরে থাকবে শুধুমাত্র মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। এইবারে এই ভ্যালুটা বের করো আর দিয়ে সেটাকে ফুল রুট ওভার করে দাও। আচ্ছা রুট ওভার করলে কি হবে দেখো, আমি শুধু ইউনিটটা করে নিচ্ছি, এটা মিটার স্কোয়ার বাই ছিল তোমার সেকেন্ড স্কোয়ার, এটা ফাইনালি বেরোলে রুটের ভেতর থেকে বেরোলে কি আসবে না, মিটার পার সেকেন্ডে আসবে। আর এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা করে নাও। বুঝতে পারলে ইউনিট কি হবে? ইউনিট মিটার পার সেকেন্ড, তুমি সে যে কি বলে দেবো
এসআই তে বসিয়ে দিতে পারতে, এসআই মানে মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা কত হবে গো? ভ্যালুটা করে রুটটা করো। 3.88 into 10^11 তার মানে এই ভ্যালুটা নাকি টোটাল ভি বেরোনো নাকি রুটের ভেতরে বসবো? এটা ভি স্কোয়ার। ভি স্কোয়ার এসছে কত? 3 পয়েন্ট কত বললে? 88 3.86 into 10 to the power স্যার 11 এসছে। 88 8 এইটাকে তাহলে রুটটা করে না, রুট ওভার করে না ক্যালকুলেটরে, তাহলে ভ্যালুটা চলে আসবে একেবারে এইখানে চলে আসবে। 1.97 1.97 এসছে। হুম ইন্টু কত হচ্ছে? 10^11 না রুট ওভার আছে, রুট ওভারের মধ্যে পড়তে হবে না। এটাকে পুরোটা লিখে দিয়ে রুট করো। না স্যার আসছে যে 6.22 into 10^5 না সেটা হলো 6.22 into 10 to the মানে power 23 5 হবে অ্যাপ্রক্সিমেটলি 23 আর এটা হচ্ছে 10^5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার হলো ফাইনালি। আচ্ছা বাকিদের কি ডেটা শেষ হয়ে গেছে? যাক তাহলে থাক, এর পরের দিন তাহলে ডি বগলির ওয়েভলেংথ করাবো। আর ওই টাইপের বলেছে কি না সোমার ফিল্ডে যেগুলো আছে যে শেপ গুলো, মানে কোন উপকক্ষে কি শেপ হবে ওগুলো একটু জাস্ট দেখবে, নোটে সব করা আছে বুঝলে। বা তোমার যদি কোনো এইচএস বেটার হয় যদি এইচএস এর কোনো ওই নিটের যে বইগুলো হয় না, নিটের বই না এইচএস এর পেছনে যে নিটের কোশ্চেন গুলো থাকে ওইখানে ওই শেপ, তারপরে তোমার কোয়ান্টাম নাম্বার সিরিজ, কোনটা সঠিক কোনটা ভুল এগুলো দেয়। এইগুলো এই যে কোশ্চেনগুলো এসছে ডি বগলি। হ্যাঁ বলো। এনসিইআরটির কোশ্চেন গুলো হ্যালো, এনসিইআরটির বইতে হ্যাঁ স্যার বলছি এনসিইআরটি যে কোশ্চেন টোশ্চেন গুলো থাকে ওইগুলো যা করবে ওগুলোতে পেরে যাবে। এগুলো সবই ওরকম জায়গা থেকে আসে, শুধু একবার ব্যাপারটা কি হচ্ছে না তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। মানে ইউনিটের যে ইউনিটের চেঞ্জ গুলোতেই বেশি ভুল হয় এবং হবেও, ইউনিটের চেঞ্জেই ঝামেলাটা আসবে। প্রত্যেকগুলো ইউনিটকে ঠিক করে জানতে হবে। আর কত বাকি থাকলো? এরপর তো শুধু ম্যাথই আছে। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, তারপরে সব ম্যাথ, তারপরে ওয়েভ ইকুয়েশন দিয়ে রেডিয়াল ডিস্ট্রিবিউশন করলে কমপ্লিট। দাঁড়াও রেকর্ডিংটা অফ করে দাও।